আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে জয়েন করার জন্য এবং আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে প্রোডাক্ট ম্যানেজমেন্ট একটা ভাস্ট জব ফিল্ড এবং এখানে অসংখ্য ধরনের ক্যারিয়ার অপরচুনিটিস রয়েছে এবং এই গ্রোয়িং ফিল্ডের জব ডিমান্ডের কথা মাথায় রেখেই আপনাদের জন্য আজকে প্রোডাক্ট ম্যানেজমেন্টের কমপ্লিট গাইডলাইন নিয়ে আমরা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে একটা ওয়েবিনার নিয়ে এসেছি। তো আমি আমাদের আজকে ওয়েবিনারের টপিক হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সেক্টরে বিগিনারদের জন্য ক্যারিয়ার গাইডলাইন নিয়ে। এবং আমি রিকোয়েস্ট করব আমাদের পার্টিসিপেন্টসদের যে আপনারা যখন এরকম মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং তাছাড়াও আজকে ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা লিংক দিয়ে দিব, আপনাকে গুগল ফর্মটা ফিল আপ করলে আপনারা আজকে ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং তাছাড়াও কোর্স রিলেটেড সব ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিব। এবং আমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ওয়েবিনার চলাকালীন সময়ে আপনারা কাইন্ডলি আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন এবং আপনারা ওয়েবিনারের শেষে আমাদের কোয়েশ্চেন্স করার সুযোগ পাবেন। তাছাড়াও আমরা চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিব। এবং আরো ডিটেলস জানতে ডেফিনেটলি আমাদের সাথে চ্যাট বক্সে কানেক্ট হবেন। এবং আমাদের আজকের ওয়েবিনারের জন্য হোস্ট হিসাবে আমাদের ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন শাকিব খান ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট ম্যানেজার ফর কর্পোরেট স্ট্র্যাটেজি ইন নগদ লিমিটেড। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আমি এখন শাকিব ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। আম, আজকের এই ওয়েবিনারের টপিক সবাই দেখলেন যে ক্যারিয়ার ম্যানেজমেন্ট অথবা প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য আপনার ক্যারিয়ার গাইডলাইনটা কিরকম হওয়া উচিত। আমি মনে করি এই ফিল্ডে অথবা যে কোনো ফিল্ডেই বিগিনার বলে আসলে কেউ নেই। যে কোনো সময়ে ক্যারিয়ার যে কোনো পর্যায়ে সে বিগিনার হিসেবে থাকতে পারে, এবং এই যে এই লার্নিং ফেজটা কোথা থেকে শুরু হবে এইটা সব লেভেলের ক্যারিয়ারের জন্যই ইকুয়ালি মোটিভেটেড আমি মনে করি এটা। তো আমি আজকের ওয়েবিনারটা শুরু করার আগে একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তো আপনারা দেখবেন যে ইভেন তো আমি আজকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি বা প্রোডাক্ট ম্যানেজারের ক্যারিয়ারটা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে কথা বলছি, বাট আমি কিন্তু পার্সোনালি কর্পোরেট স্ট্র্যাটেজিতে কাজ করছি। আহ, আশা করছি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। যদি শুনতে পেয়ে থাকে তাহলে একটু কনফার্ম করলে একজন ভালো হয়। আমাকে কি আমি কি অডিয়েবল? কেউ যদি কনফার্ম করতেন, আচ্ছা পারফেক্ট, থ্যাংক ইউ মানিক ভাইয়া। তো দেখবেন যে আমি কর্পোরেট স্ট্র্যাটেজিতে কাজ করছি, আমাকে আপু যেটা বললেন। বাট আমি কিন্তু প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজমেন্টেরই লাইনে আছি। ইভেন দো আমার জব টাইটেলটা পারফেক্টলি এটা রিফ্লেক্ট করে না যে আমি প্রোডাক্ট ম্যানেজার অথবা সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার, এটা রিফ্লেক্ট না করলেও আমি কিন্তু সেই ফিল্ডে আছেন। অ্যান্ড আমরা আজকে ওয়েবিনারে এটাই বুঝবো কিভাবে আপনার টাইটেল থেকে আপনার যেই রোলটা বা আপনার যেই জব ডেসক্রিপশনটা বা আপনি ডে টু ডে লাইফে যেই কাজগুলি করেন সেটা কিভাবে আপনার একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ারের সাথে রিলেভেন্ট, এইটাই আজকে আমরা ওয়েবিনারে বুঝবো। এবং আমি অথবা আমার মতো যারা এই ফিল্ডে আছে বা এই রিলেটেড কাজ করছেন তারা কিভাবে এই ক্যারিয়ারটা গুছিয়ে নিতে পারেন সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিই। যদিও আজকে আজকে আমরা আশা করছি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো যদিও আজকে আমরা উম, লেখার থেকে অথবা পাওয়ার পয়েন্ট থেকে ব্যাপারগুলি বুঝতে একটু বেশি আমি অনুরোধ করব সবাইকে, বাট স্টিল একটা যদি আমরা স্লাইড রাখি আই থিঙ্ক সেক্ষেত্রে সবারই বুঝতে একটু ইজিয়ার হবে। এই জন্যই আর কি বেসিকলি স্লাইডটা রাখা। তো শুরু করি আমি। তো প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ারের গাইডলাইনটা বোঝার আগে বা ক্যারিয়ারে আপনি কিভাবে কি করবেন সেটা বোঝার আগে আমি মনে করি যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি সেটা বোঝা খুবই জরুরি। তো আমি আচ্ছা ক্লিক আছে এটা, সরি। তো প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি সেটা বোঝা খুবই জরুরি। সো প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি সেটা বুঝতে হলে ফার্স্টে আমার যেটা ধারণা বা আমার যেটা বিশ্বাস যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা ইন্টারসেকশন ইন্টারসেকশন বিটুইন ইউজার এক্সপিরিয়েন্স, টেকনোলজি অ্যান্ড বিজনেস।
তো এটা কিভাবে কাজ করে, অথবা আপনি কিভাবে বলতে পারবেন যে এই তিনটা ফিল্ডই পার্টিকুলারলি প্রোডাক্ট ম্যানেজমেন্টের সাথে রিলেটেড, এটা আগে আমরা একটু বুঝি। যে ইউজার এক্সপিরিয়েন্সটা বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে একটা কাস্টমার রিসার্চ করে যেই কাস্টমারের জন্য যেই পারপাসে আমি একটা প্রোডাক্ট আনছি, সেই পারপাসটা কি অ্যাকচুয়ালি, বা সেই সেই প্রোডাক্টটা কি অ্যাকচুয়ালি কোনো কাস্টমারের প্রবলেম দূর করছে কিনা। অর্থাৎ আমার একটা কাস্টমারের বা কিছু কাস্টমারের পেইন পয়েন্টটা বুঝতে হবে, এটাই বলতে পারি আমরা ইউজার এক্সপিরিয়েন্সের পার্ট। সো এই ব্যাপারটা বুঝে আমি যখন টেকনোলজি ইমপ্লিমেন্ট করে জিনিসটাকে ডেভেলপ করব, জিনিসটাকে আমি একটা ট্যাঞ্জিবল প্রোডাক্টে আনবো অথবা একটা ফিচারে আনবো, অথবা হতে পারে এটা একটা সার্ভিসে আনবো, তখনই কিন্তু বিজনেস যে এটা মার্কেটে সেল করতে পারবে। উইচ মিনস আমি একটা ইউজার রিসার্চ করে ইউজার এক্সপিরিয়েন্স থেকে একটা ট্যাঞ্জিবল প্রোডাক্ট আনলাম উইথ দ্য হেল্প অফ টেকনোলজি, অ্যান্ড বিজনেস বা আমার সেলস টিম এটা যে মাঠে বিক্রি করবে। সো দিস ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনটা, ব্লু কালার ইন্টারসেকশনটাই হচ্ছে আমার প্রোডাক্ট ম্যানেজমেন্ট, উইচ ইজ আ ব্রিজ বিটুইন ইউজার এক্সপিরিয়েন্স, টেকনোলজি অ্যান্ড বিজনেস। অ্যান্ড আমি এটা কিভাবে করব, যেটা একটু আগেই বললাম, যে এটার জন্য আমার কাস্টমার রিসার্চটা করতে হবে, যে কাস্টমারের আমার প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করতে পারছি কিনা। নাম্বার টুতে দেখতে পাচ্ছেন যে আন্ডারস্ট্যান্ড দ্য কাস্টমার্স নিড, আমি কি কাস্টমারের প্রবলেম বা কাস্টমার যেটা চাচ্ছে, যেটা এক্সপেক্ট করছে, সেটাকে আমি সলভ করতে পারছি কিনা, বা এটা আদৌ কি দরকার আছে নাকি না। এটার যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বলতে হবে যে ধরেন আমি ঢাকার বাহিরে, ধরেন কোন একটা গ্রামে বা মফস্বলে আমি যদি একটা রাইড শেয়ারিং অ্যাপ চালু করি, সেখানে কিন্তু এটার প্রয়োজনটা তেমন নেই। সো আমি যদি ওই মার্কেটে যে কাস্টমারের নিডটা না বুঝে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করে ফেলি বা একটা সার্ভিস লঞ্চ করে ফেলি, আমার কিন্তু প্রবলেম কোনো সলভ হবে না। অ্যান্ড নাম্বার থ্রি, কোলাবোরেট উইথ স্টেক হোল্ডার্স। প্রোডাক্ট ম্যানেজমেন্টের আমার মনে হয় যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার পার্টনারশিপ ম্যানেজমেন্টটা, আপনার যে ইন্টারনাল অথবা এক্সটার্নাল স্টেক হোল্ডার আছে তাদের সাথে যে আপনার কানেক্টিভিটিটা। আপনি ধরেন আপনার সেম রাইড শেয়ারিং অ্যাপের এক্সাম্পলেই যদি যাই, আপনার পেমেন্টের জন্য ধরেন বিকাশ, নগদ, এমএফএস কে ইন্টিগ্রেট করতে হচ্ছে, বা ম্যাপের জন্য আপনার একটা কাজ করতে হচ্ছে, এবং ইন্টারনালি আপনার মার্কেটিং টিমের সাথে এটা মার্কেটে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি টিমের সাথে কাজ করতে হচ্ছে। সো দিস ইজ আ কোলাবোরেশন বিটুইন দ্য স্টেক হোল্ডার্স। অ্যান্ড লাস্টলি, বা এরপরে যদি আমি বলি যে আপনার ডেটা ড্রিভেন ডিসিশনস নিতে পারতে হবে, অর্থাৎ আপনি একটা নতুন স্টেপ নেবেন অথবা নতুন ফিচার লাইভ করবেন, সেটার জন্য খুবই জরুরি আপনি এই ডিসিশনটা বেসড অন অ্যাভেলেবল ডেটা নেবেন। যে আপনার, আচ্ছা, ঢাকা শহরে আমি প্রতিদিন 20টা রাইড কমপ্লিট করছি, আচ্ছা ঢাকা শহরে আর একটু বেশি বাইক আনি, বা একটু বেশি গাড়ি আনি, এইসব ডিসিশনগুলি আপনার ডেটার উপর বেস করে নিতে হবে, আপনি অ্যাজাম্পশনের উপর বেস করে নিতে পারবেন না। নাম্বার ফাইভ যদি বলি, আপনার টাস্কগুলিকে প্রায়োরিটাইজ করতে হবে। যে আপনি এখন একটা প্রোডাক্ট বা একটা নতুন ফিচার লঞ্চ করতে যাচ্ছেন, আপনি দেখছেন যে অ্যাট দ্য সেম টাইম আপনার 3 থেকে 4টা ফিচার পাইপলাইনে আছে। সো আপনার প্রায়োরিটাইজ করতে হবে উইথ দ্য হেল্প অফ অ্যাকচুয়াল টেকনিক্স, রাইস টেকনিক বলেন বা মস্কো বলেন বা অন্যান্য যেসব টেকনিক আছে, সেগুলো ইউজ করে আপনার টাস্কটা প্রায়োরিটাইজ করতে পারতে হবে। টাস্কটা প্রায়োরিটাইজ করা হয়ে গেলে আপনার হচ্ছে রান অ্যান্ড প্ল্যান স্প্রিন্টস। অর্থাৎ আপনি ধরলাম যে আপনি টাস্কটা প্রায়োরিটাইজ করলেন, এই টাস্কটা 1 মাসের মধ্যে লঞ্চ করার জন্য আপনার উইক বাই উইক কি কি জিনিস আগিয়ে ফেলতে হবে, কি কি কাজ করে ফেলতে হবে, এই প্ল্যানটা করতে হবে, আপনার এই স্প্রিন্টটা রেডি করতে হবে। অ্যান্ড ওয়াইল ডুইং দ্যাট আপনার প্রোডাক্ট ব্যাকলগটাও ম্যানেজ করতে হবে। অর্থাৎ আপনি 50% কাজ আগিয়ে ফেললে এই কাজটা কি অ্যাকচুয়ালি, এই এই ব্যাপারটা কি কাজ করছে নাকি, এটা আপনার টেস্ট করে দেখতে হবে। টেস্ট না করলে আপনার আবার কাজ করতে হবে, ট্রাবল শুটিং করতে হবে। অ্যান্ড লাস্টলি, ওয়াইল ইউ ডু অল দিস, আপনার মেক শিওর করতে হবে আপনার প্রোডাক্টের স্ট্র্যাটেজিটা কোম্পানির ভিশনের সাথে অ্যালাইন্ড। অর্থাৎ আপনি যে স্ট্র্যাটেজিটা সেট করছেন, বা আপনি 1 সপ্তাহের জন্য বা 1 মাসের জন্য, অর্থাৎ বা 1 বছরের জন্য যে প্ল্যানটা সেট করছেন, এটা কি কোম্পানির প্ল্যানের মধ্যে আছে নাকি না, বা কোম্পানির ভিশনের মধ্যে আছে নাকি না, এটা জানা খুবই জরুরি। সো দিস ইজ হাউ ইউ ক্যান বি আ ব্রিজ বিটুইন ইউজার এক্সপিরিয়েন্স, টেকনোলজি অ্যান্ড বিজনেস। অ্যান্ড আমার মতে দিস ইজ হোয়াট প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ইজ। আমরা যদি এগিয়ে যাই, সো এই স্লাইডটার টাইটেলে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ম্যানেজার আর জার্নি ফ্রম বিগিনার টু এক্সপার্ট। অর্থাৎ আপনি তে বসে আছেন, আপনি বি সি ডি ই এফ জি এইচ এসব করে কিভাবে জেডে যাবেন। সো এই যাওয়ার পথে আপনি যদি একদম লেটস সে বিগিনার লেভেলে আছেন, আমি একটু চেষ্টা করব পয়েন্টারটা নিয়ে নেওয়ার।
সো লেটস আপনি বিগিনার লেভেলে আছেন। সো বিগিনার লেভেলে আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে বা আপনার হয়তো কোনো কলিগ বা আপনার কোনো পরিচিত মানুষ থেকে থাকে, দেখবেন যে অনেকেই শুরুতে অনেক রোলে জয়েন করে প্রোডাক্টের ফিল্ডে। কেউ দেখবেন প্রোডাক্ট অ্যানালিস্ট, কেউ প্রোডাক্ট ওনার, কেউ টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার, কেউ প্রোডাক্ট ডিজাইনার, কেউ প্রোডাক্ট গ্রোথ প্রোডাক্ট অ্যানালিস্ট, কেউ প্রোডাক্ট ম্যানেজার। বাট আপনার বুঝতে হবে এই পাঁচটা বা ছয়টা রোলই মোটামুটি রিলেভেন্ট টু ওয়ান অ্যানাদার। যেমন আমি যদি একটু ভেঙে বলি, এখানে ছোট ছোট করে দুই তিনটা সেন্টেন্সে লেখা আছে যে প্রায়র টাস্ক কি কি থাকতে পারে। ধরেন আপনি যদি প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে কোথাও যেতে চান, আপনার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে আপনার ইউজার বিহেভিয়ারটা অ্যানালাইজ করতে হবে। অর্থাৎ আপনার যেই প্রোডাক্টটা, সেই প্রোডাক্ট যারা ইউজ করে ওদের বিহেভিয়ারটা আপনার বুঝতে হবে। ওদেরকে অ্যানালাইজ করে আপনার ওইটার উপর বেস করে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হবে এবং ওইটা ভিজুয়ালাইজেশনে থাকতে হবে। অ্যান্ড ভিজুয়ালাইজেশন আপনি তখনই আনতে পারবেন যখন আপনি ডেটা ড্রিভেন ডিসিশনগুলি নিতে পারবেন। আর এখানে যদি আপনি এসকিউএল জেনে থাকেন, ডেটাবেজের ল্যাঙ্গুয়েজটা জেনে থাকেন, আপনার পুরো কাজটা করা খুবই ইজি হবে এবং আপনি সবার থেকে এক এক স্টেপ এগিয়ে থাকবেন। যে আপনি ইভেন তো আপনি বিগিনার লেভেলে প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছেন, আপনি এসকিউএল পারেন, আপনি মার্কেটে 10 জনের থেকে একটা ভালো অ্যাডভান্টেজ বা কম্পিটিটিভ পজিশনে থাকতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমি যদি প্রোডাক্ট ডিজাইনারে যাই, এই রোলটা আমি বলবো যে বাকি পাঁচটা থেকে কিছুটা ডিফারেন্ট। এখানে আপনার ইউএক্স ডিজাইনিং নিয়ে কাজ করতে হয়। ধরেন কথার কথা, আপনি ফুড পান্ডাতে খাবার অর্ডার করবেন, অর্ডার করার সময় প্লেস অর্ডার বাটনটা কি নিচে থাকবে নাকি উপরে থাকবে, ডানে থাকবে নাকি বামে থাকবে, এই ব্যাপারগুলি কিন্তু ইউজার রিসার্চ করে ইউএক্স ডিজাইনাররা করে থাকে, প্রোডাক্ট ডিজাইনাররা করে থাকে। অ্যান্ড এইখানে আপনি এক স্টেপ এগিয়ে থাকবেন যদি আপনি ফিগমা পেরে থাকেন। ফিগমা টুলটা ইউজ করে আপনি প্রোডাক্ট ডিজাইনিং এর অনেক কাজ করে ফেলতে পারেন। যারা জানেন এই ফিগমা টুলটা নিয়ে, তারা বুঝতে পারবেন যে এই টুলটা কতটা অ্যাডভান্স এবং কতটা ইজি টু ইউজ। প্রোডাক্ট ওনার, সো প্রোডাক্ট ওনার হিসেবে আপনার যেটা করতে হবে, আপনি কিন্তু একটা, এই নামটাই সেলফ এক্সপ্লেনেটরি যে আপনি একটা প্রোডাক্ট ওন করবেন। আপনি প্রোডাক্টের ব্যাকলগ মেনটেন করবেন, আপনি স্প্রিন্ট প্ল্যানিং করবেন, আপনি প্রায়োরিটাইজ করবেন যে কোন টাস্কের পর কোন টাস্ক বা কোন ফিচারের পর কোন ফিচারটা আসবে। অ্যান্ড এখানে 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ফিচার প্রায়োরিটাইজেশন। অর্থাৎ আপনার কাছে যদি আপনার পার্টিকুলার প্রোডাক্টের জন্য দুই তিনটা ফিচার আসে, আপনি এই ডিসিশনটা নেবেন অ্যাজ আ প্রোডাক্ট ওনার। অথবা আপনি যদি জুনিয়র পজিশনে থাকেন, উইথ দ্য হেল্প অফ ইউর ইমিডিয়েট সুপারভাইজার আপনি এই ডিসিশনগুলি নেবেন অথবা তাকে গাইড করবেন যে এই অ্যানালিটিক্স আপনি পেয়েছেন, এই ব্যাপারটা মাথায় রেখে আপনার এই ফিচারটা প্রায়োরিটাইজ করা উচিত। এখানে কিন্তু আপনি ফ্রেমওয়ার্কগুলি ইউজ করবেন, যে রাইস ফ্রেমওয়ার্ক বলেন অথবা মস্কো বা অন্যান্য যে মেট্রিক্সগুলি আমাদের আছে প্রায়োরিটাইজেশনের, এগুলি অ্যাজ এ প্রোডাক্ট ওনার আপনারই করতে হবে। আপনি দেখে থাকবেন যে অনেকে গ্রোথ প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবেও জয়েন করে থাকে। পার্সোনালি আমার কাছে এই পজিশনটা বা এই ডিসক্রিপশনটা খুবই এক্সাইটিং মনে হয়, যে আপনি গ্রোথ মেট্রিক্সটা ডিফাইন করবেন অ্যাজ এ গ্রোথ প্রোডাক্ট অ্যানালিস্ট। কিরকম আপনি একটা প্রোডাক্ট বা একটা ফিচার সাকসেসফুল নাকি না, এই নতুন জিনিসটা আনার মাধ্যমে কাস্টমারের প্রবলেম অ্যাকচুয়ালি সলভ হয়েছে নাকি না, কতটুকু প্রবলেম সলভ হয়েছে, এই মেট্রিক্সগুলো আপনি ডিসাইড করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু এই জাজমেন্ট কলগুলি নেবেন যে আচ্ছা, লেটস সে আমি এ আর বি দুইটা ফিচার লঞ্চ করেছি নতুন, আমি যদি এখন আম, এই ফিচারটাতে আরো $100 বেশি বা $100 বেশি ইউজ করে এটা আরো প্রমোট করি, এটা আমাকে বি ফিচারটা থেকে বেশি মাইলেজ দিবে। অর্থাৎ আপনি এ এবং বি এর মধ্যে দেখিয়ে দিলেন অ্যাজ আ অ্যানালিস্ট বা গ্রোথ অ্যানালিস্ট যে কোন ফিচারটাতে আপনার প্রায়োরিটি দেওয়া উচিত, বেশি ইনভেস্ট করা উচিত টু গেট দ্য মোস্ট রিটার্ন। আপনি কাস্টমার ফানেল অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন, যেটা আমি অ্যাজ আ কর্পোরেট স্ট্র্যাটেজির রোলে আমি যেটা করে থাকি, যে কাস্টমাররা যারা আমার চ্যানেলে আসছে তাদেরকে নিয়ে আমি কাজ করে থাকি, যে তারা আমার সাথে কতদিন ধরে আছে, তারা আমার চ্যানেলে কত টাকা খরচ করে আছে, তারা কি আমার সাথে নেক্সট মাসে থাকবে নাকি না, আগামী বছর থাকবে নাকি না, গত বছর ছিল নাকি না, এই প্ল্যানিংগুলো কাস্টমারকে একটা ফানেলের মধ্যে এনে তাকে অ্যানালাইজ করা এবং তার বিহেভিয়ারগুলি ট্র্যাক করা, এগুলি অ্যাজ আ গ্রোথ প্রোডাক্ট অ্যানালিস্ট আপনার করে হয়ে থাকতে পারে। এবং লাস্টলি আপনি যদি পাওয়ার বিআই, ফায়ারবেজ এবং মিক্স প্যানেল এই টুলগুলিতে এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন, আপনি মার্কেটের থেকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন, আপনি 10 জন থেকে এগিয়ে থাকবেন। টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার রোলটা অন দ্য আদার হ্যান্ড খুব মোটামুটি সেলফ এক্সপ্লেনেটারি। আপনি ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কাজ করবেন, আপনার ক্লোজলি কাজ করতে হবে ইঞ্জিনিয়ারিং টিমের সাথে টু মেক শিওর ট্রাবল শুটিং যাতে ফাস্ট হয়, অটোমেশন করা যায় কিভাবে এবং এপিআই ইন্টিগ্রেশনটা কিভাবে স্মুথ হয়,
সো দ্যাট বিজনেস যে এটা সেল করতে পারে, বিজনেস যে এখান থেকে রেভিনিউ গ্র্যাব করতে পারে। অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজারের রোলটা তো নতুন করে বলার কিছু নেই, আমি একটু আগে যেটা এক্সপ্লেন করে আসলাম, ইউ হ্যাভ টু বি দ্য ব্রিজ বিটুইন দ্য থ্রি টিমস, ইউজার এক্সপিরিয়েন্স, টেকনোলজি অ্যান্ড বিজনেস। সো এখানে এটাই মেনশন করা, আপনার পার্টনারশিপ ম্যানেজ করতে হবে, ইউ হ্যাভ টু বি আ ব্রিজ, অ্যান্ড আপনি একটা ফিচার বা প্রোডাক্ট ওন করবেন। সো বিং আ ব্রিজ, এইভাবে আপনি হচ্ছে ডিফারেন্ট অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার ফ্রম প্রোডাক্ট ওনার, এভাবে প্রোডাক্ট ম্যানেজার এবং প্রোডাক্ট ওনার ডিফারেন্ট। বাট আপনি যদি এই 4-5টা বা 6টা রোলের মধ্যে দিয়ে শুরু করার পর সামনে এগিয়ে যান, আপনি এই 3-4টা রোলে ফিউচারে এনকাউন্টার করতে পারেন। সো লেটস আপনি যদি অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার অথবা জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করে থাকেন, আপনি লেটস সে আমরা বলতে পারি অন অ্যাভারেজ 2 থেকে 3 বছরের মধ্যে আপনি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনি প্রমোশন পেতে পারেন, অথবা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি ডেজিগনেটেড হতে পারেন। এরপরে প্রোডাক্ট ম্যানেজারের 2 থেকে 3 বছরের মধ্যে অ্যাট ম্যাক্স, এটা অবভিয়াসলি কোম্পানি টু কোম্পানি বা ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে, বাট মোটামুটি 2 থেকে 3 বছরের মধ্যে আপনি সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হতে পারবেন। অ্যান্ড মোটামুটি যদি বলেন, অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 3 বছরের মধ্যে গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, তার 2 থেকে 3 বছরের মধ্যে প্রিন্সিপাল প্রোডাক্ট ম্যানেজার। অ্যান্ড লাস্টলি আপনার যদি এটা অ্যাভারেজ মোটামুটি সব কোম্পানিতে দেখা যায়, 15 থেকে 16 বছর এক্সপিরিয়েন্স যদি আপনার হয়ে থাকে, ইন দ্যাট কেস বা ইন সাম কেসেস 20 বছর এক্সপিরিয়েন্স হয়ে থাকে, অবভিয়াসলি আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনি কোন কোন কোম্পানিতে কোন কোন ইন্ডাস্ট্রিতে সার্ভ করেছেন সেটা অনেক ম্যাটার করে। বাট আমি বলছি এটা অন অ্যান অ্যাভারেজ 15 থেকে 18 বছরের মধ্যে ইউ ক্যান এক্সপেক্ট ইউর সেলফ টু বি আ চিফ প্রোডাক্ট অফিসার। বাট আপনার একটা জিনিস যেটা বুঝতে হবে যে, যদিও আমি এখনো এই কমেন্টটা করার জন্য এখনো ক্রেডিবল কিনা আমি জানি না, বাট আপনার একটা জিনিস বুঝতে হবে যে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি যখন জয়েন করবেন কোনো কোম্পানিতে, লেটস আপনি ওই কোম্পানিতে 20 বছর থাকবেন, আপনি কিন্তু কিন্তু জয়েন করছেন অ্যাট দ্য সেম টাইম সাথে আরো 4-5জন জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার বা অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লেটস সে আরো 3-4জন প্রোডাক্ট ম্যানেজার আছে, আরো 2 থেকে 3জন সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার আছে, 2জন গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার আছে, একজন প্রিন্সিপাল প্রোডাক্ট ম্যানেজার আছে, একজন ভিপি আছেন। আপনি যদি এই ফানেলটা দেখে থাকেন যে 5জন অ্যাসোসিয়েট থেকে 3জন বা 4জন প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে, সেখান থেকে 2জন বা 3জন সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে, সো আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু কমে আসছে, শ্রিঙ্ক করছে আপনার ফিল্ডটা। সো এই 4জন থেকে আপনি যদি একজন, বা এই টোটাল ফিল্ডটার 10জন থেকে আপনি যদি একজন চিফ প্রোডাক্ট ম্যানেজার হতে চান, চিফ প্রোডাক্ট ম্যানেজার বা সিপিও হতে চান, আপনার কিন্তু মানে রিলেন্টলেসলি কাজ করতে হবে। ইউ হ্যাভ টু বি এক্সট্রাঅর্ডিনারি টু বি দেয়ার, এটাতে কোনো ডাউট নেই। সো আপনার ক্যারিয়ারটা যখন আপনি বিল্ড করবেন, এটা নিয়ে আমরা সামনেও কথা বলবো যে আপনি কিভাবে ফিউচার ক্যারিয়ারটা প্ল্যান করতে পারেন অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার, অথবা আপনি লং টার্ম প্ল্যানে কি কি দেখতে পারেন। সো ট্রানজিশন অফ আ প্রোডাক্ট ম্যানেজার, সো আমরা দেখে থাকবো যে অনেকেই বিভিন্ন ফিল্ড থেকে প্রোডাক্ট ম্যানেজার ম্যানেজার হতে চায়, অথবা অনেকে, আমি যদি এই ফিল্ডে যাই, এই স্লাইডে যাই, অনেকে প্রোডাক্ট ডিজাইনার থেকে প্রোডাক্ট ম্যানেজার হতে চায়, অনেকে গ্রোথ প্রোডাক্ট অ্যানালিস্ট থেকে প্রোডাক্ট ম্যানেজার হতে চায়। সো বিভিন্ন ফিল্ড থেকে যখন আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ারে বা কোর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে রোলটা পেতে যাব, আমার এখানে 2টা ফিল্ড মোটা দাগে আমি বলতে পারি যে থাকতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল ট্রানজিশন হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজিশন হতে পারে। সো ব্যাপারটা কি, আমি লেটস সে ইন্টারনাল ট্রানজিশনের জন্য আমি আমার এক্সাম্পলটা ইউজ করি যে, আমি বর্তমানে নগদ লিমিটেডে কর্পোরেট স্ট্র্যাটেজিতে কাজ করছি, এবং আমি চাই প্রোডাক্ট ম্যানেজমেন্টের ফিল্ডে যেতে বা প্রোডাক্ট ম্যানেজার হতে। আমার এই ডেজিগনেশনটা খুবই দরকার, এই জন্য আমি হচ্ছে এই ফিল্ডে যেতে চাই। সো এটার জন্য আমার কি কি করতে হতে পারে, আমার জন্য এটা ইন্টারনাল হবে, কারণ আমি নগদের থেকে নগদেরই প্রোডাক্ট ম্যানেজারের রোলে যেতে চাচ্ছি। সো এটা আমার জন্য ইন্টারনাল। সো এখানে আমার কি করতে হবে, আমি দেখি যে প্রোডাক্ট রিলেটেড ইনিশিয়েটিভ দিতে হবে। সো আমার প্রোডাক্ট রিলেটেড ইনিশিয়েটিভ বলতে কি হতে পারে, ধরেন নগদের জন্য একটা প্রোডাক্ট হচ্ছে বিল পেমেন্ট। সো বিল পেমেন্ট প্রোডাক্টটা যদি আমি এক্সাম্পল হিসেবে নেই, যে বিল পেমেন্ট প্রোডাক্টটা নিয়ে আমার কাজ করতে হবে, অ্যান্ড এই কাজটা করে আমি যখন ইন্টারনালি ট্রানজিশনটা করতে যাব, তখন আমার নিজেকে সেল করতে হবে যে ভাই, আমি ইভেন তো স্ট্র্যাটেজি টিমে কাজ করেছি, আমি কিন্তু বিল পেমেন্ট অ্যাজ আ প্রোডাক্ট এই প্রোডাক্টে কাজ করেছি, আমি এই প্রোডাক্টে ABCD এই কাজ করেছি। আমার নিউমেরিক ভ্যালু দিয়ে হচ্ছে, অর্থাৎ নাম্বার দিয়ে বোঝাতে হবে। আচ্ছা লেটস সে
আমি 2021 থেকে 2025-এ 20% গ্রোথ করেছি। আমি 4 বছর ধরে বিল পেমেন্ট নিয়ে ছোটখাটো কাজ করেছি অন অ্যান্ড অফ, এবং 20% এই গ্রোথটা যে হয়েছে এটার জন্য আমি দায়ী। আমি এর পিছে কাজ করেছি। সো এখানে আমার নাম্বার ব্যাকড আপ স্টেটাস আছে যে আমি প্রোডাক্ট রিলেটেড ইনিশিয়েটিভ নিয়েছি। বি আ ব্রিজ বিটুইন রিলেভেন্ট টিম। আচ্ছা, সো বিল পেমেন্টের জন্য আমার ক্ষেত্রে রিলেভেন্ট টিম কে কে হতে পারে, আমি একদম আমার এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? বিল পেমেন্ট টিমের সাথে যদি আমার কাজ করতে হয়, আমার রিলেভেন্ট স্টেক হোল্ডার্স হতে পারে, লেটস সে টেকনোলজি টিম, অর্থাৎ ওয়াসার বিল যদি দিতে যাই, ওয়াসা এসে যদি বলে, বা আমরা যদি নগদ ওয়াসাকে যে বলি যে এই বিল পেমেন্টটা নগদ দিয়ে হোক, তখন টেকনোলজির সাথে একটা কাজ করতে হবে এপিআই ইন্টিগ্রেশনের জন্য। আমার মার্কেটিং এর সাথে কাজ করতে হবে যে হ্যাঁ, নগদে ওয়াসার বিল দেওয়া যায়, এটা মার্কেটিং করো। আমার কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে হবে, ওদেরকে বোঝাতে হবে যে কোনো কাস্টমার যদি ফোন দিয়ে কাস্টমার সেন্টারে জিজ্ঞেস করে, তাকে যাতে বোঝাতে পারে বিল পেমেন্টের চার্জ আছে কিনা, অথবা লেটস সে একদিনে কয়টা বিল দেওয়া যাবে, এসব কোশ্চেন যদি করে, কাস্টমার সার্ভিস যাতে অ্যালাইন থাকে টু ট্যাকেল দিস কোয়েশ্চেন্স, আমার এইসব রিলেভেন্ট টিমের সাথে কাজ করতে হবে। নাম্বার 3, ওয়ার্ক ক্লোজলি উইথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইউএক্স টিম, যেটা একটু আগে বললাম যে আমার কিন্তু টেকনোলজি টিমের সাথে কাজ করতে হবে এই এই ব্যাপারটা ইন্টিগ্রেট করার জন্য, এবং ইউএক্স টিমের সাথে কাজ করতে হবে কিভাবে, যে ইউজার এক্সপিরিয়েন্সটা যাতে বেটার হয়, অথবা যারা এক্সিস্টিং এই সার্ভিসটা দিচ্ছে, যেসব এমএফএস হতে পারে বা যেসব ডিজিটাল প্ল্যাটফর্মে বিল পেমেন্ট করা যায়, সেখান থেকে আমার এক্সপিরিয়েন্সটা নিতে হবে যাতে আমার ফিল্ডে বা নগদে এটা আরো স্মুথ হয়। আমি যদি এসকিউএল বা এপিআই বেসিক্স জানি বা পাওয়ার বিআই জানি, আমার রিপোর্টিং করতে ইজিয়ার হবে, ফাস্টার হবে আমার রিপোর্টিং। অথবা এপিআই বেসিক্স জানলে আমি যখন ইঞ্জিনিয়ারিং টিমের সাথে কাজ করবো, আমি তাকে হেল্প করতে পারবো, তাকে গাইড করতে পারবো। আন্ডারস্ট্যান্ড অ্যানালিটিক্স, টেক ডেটা ডিভেন ডিসিশন। আচ্ছা, সো অ্যানালিটিক্স বলতে কি বুঝি, আমি ধরেন আমার কথার কথা যে 1 বছর হয়ে গেছে, আমার বিল পেমেন্ট ওয়াসায় করা যায় এখন, তাই না? তো আমি দেখবো যে গত 1 বছরে আমার এই ওয়াসার বিল পেমেন্ট কারা করেছে, তারা আম, কতটা ফ্রিকুয়েন্টলি পেমেন্ট করে, তারা কি খালি ওয়াসারই বিল পেমেন্ট করে নাকি তারা ডেস্কোর বিল পেমেন্ট করে। সো এসব অ্যানালিটিক্স নিয়ে আমি কাজ করব, অ্যান্ড এটা আমার ইন্টারনাল ট্রানজিশনে হেল্প করবে যাতে আমি প্রোডাক্ট ম্যানেজার হয়ে খালি বিল পেমেন্ট প্রোডাক্টটা নিয়েই না, আমি অন্যান্য নগদের প্রোডাক্টেও কাজ করতে পারি। অ্যান্ড লাস্টলি যেটা বলা, যে নেটওয়ার্কিং উইথ এক্সিস্টিং পিএমস অ্যান্ড সিনিয়র পিএমস, অর্থাৎ আমার নগদে যারা এখন প্রোডাক্ট ম্যানেজার আছে তাদের সাথে আমার কাজ করতে হবে, যাতে আমি বুঝতে পারি যে কিভাবে তারা এই ফিচারগুলিকে ইন্টিগ্রেট করে, অথবা সার্ভিসটাকে কিভাবে তারা বেটার করতে কাজ করে। এভাবে আমি যখন নিজেকে সেল করতে যাব যে ভাই আমি স্ট্র্যাটেজি টিমে কাজ করেছি, এখন আমি প্রোডাক্ট টিমে শিফট করতে চাই, তখন আমি এগুলি এগুলি বুঝিয়ে তাদেরকে বলবো, বা এভাবে আমার নিজেকে সেল করতে পারবো। এটা হচ্ছে ইন্টারনাল ট্রানজিশন। আমি দেখছি একজন হয়তো হ্যান্ড রেজ করেছেন, আমরা চেষ্টা করব কোশ্চেনগুলি শেষে নিতে, তাহলে আই থিংক সবারই একটা ফ্লোতে থাকতে ইজি হবে। যদি কিছু মনে না করেন, তাহলে আমি হচ্ছে আবার এক্সটার্নাল ট্রানজিশনে চলে যাই। সো লেটস আমি নগদে আছি, আমি নগদে আর থাকতে চাচ্ছি না, আমি প্রোডাক্ট ম্যানেজার রোলটা নিয়ে ডিফারেন্ট কোনো ইন্ডাস্ট্রিতে যেতে চাচ্ছি, লেটস আমি ফুড পান্ডাতে যেতে চাচ্ছি প্রোডাক্ট ম্যানেজার হয়ে। সো আমি কিভাবে যে সেখানে সেল করব নিজেকে, হাইলাইট কারেন্ট এক্সপিরিয়েন্স রিলেভেন্ট টু পিএম প্রোডাক্ট ম্যানেজার, অর্থাৎ আমি কারেন্টলি যে নগদে স্ট্র্যাটেজি টিমে কাজ করছি সেটা কিভাবে প্রোডাক্ট ম্যানেজমেন্টের সাথে রিলেটেড, এটা এটা আমার তাদেরকে বোঝাতে হবে। সো আমি যেটা একটু আগে বলছিলাম যে আমার কারেন্ট রোলটা কিছুটা গ্রোথ প্রোডাক্ট অ্যানালিস্টের সাথে রিলেভেন্ট। সো আমি তাদেরকে এইভাবে বুঝাবো যে আমার এই পার্টিকুলার প্রোডাক্ট যারা ইউজ করে নগদে, তারা কতটা ফ্রিকুয়েন্টলি ইউজ করে, তারা কি শুধু একটাই প্রোডাক্ট ইউজ করে নাকি, আমি এগুলো নিয়ে কাজ করেছি। দিজ আর দ্য রোলস বা দিজ আর দ্য টাস্ক দ্যাট আর রিলেভেন্ট টু আ পিএম। আমি ফুড পান্ডায় যে যখন প্রোডাক্ট ম্যানেজার হতে যাব, তখন আমি এইভাবেই বলবো তাদেরকে। If your experience is below 2 years, you can apply for APM অথবা JPM রোল, অর্থাৎ আমার যদি এক্সপিরিয়েন্স 2 বছরের কম হয়ে থাকে, ইন দ্যাট কেস আমি একদম বেসিক থেকে শুরু করতে পারবো। তখন আমার রিলেভেন্ট কাজের এক্সপিরিয়েন্সটার থেকে আমার স্কিলটা নেসেসারি হবে। কি কি স্কিল, আমি এই যে নিচেই আবার মেনশন করা যে এসকিউএল, এপিআই বেসিক, এর সাথে থাকতে পারে মিক্স প্যানেল, ফিগমা, পাওয়ার বিআই। এসব স্কিল যদি আমার জানা থাকে, এগেইন আপনি অন্য 10 জনের থেকে এগিয়ে থাকবেন। ইভেন তো আপনি, আমার এক্সাম্পলের ক্ষেত্রে, ইভেন তো আমি স্ট্র্যাটেজিতে কাজ করেছি, আমি যদি এপিএম, অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার অথবা জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার অ্যাপ্লাই করি, আমি 10 জনের থেকে এগিয়ে থাকবো, কারণ আমার স্কিল সেটটা আছে।
আন্ডারস্ট্যান্ড অ্যানালিটিক্স এভরিওয়্যার ইউ গো, এটা খুবই নেসেসারি। কারণ অ্যানালিটিক্স এবং ডেটার যুগে দিস ইজ হোয়াট মেক্স এনি কোম্পানি ওয়ান স্টেপ আহেড, যে তারা তাদের ডিসিশনগুলি অ্যানালিটিক্স এবং ডেটার উপর বেস করে নেয়। অ্যান্ড লাস্টলি, আপনি যদি কেস স্টাডিতে কাজ করে থাকেন বা কেস স্টাডিতে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, দেখবেন আমরা সামনে আজকে দেখব যে কেস স্টাডির যখন কাজগুলি দেয় কোনো কোম্পানি, বিভিন্ন কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার কেস স্টাডির রোল দিয়ে কাজ দিয়ে থাকে, তখন আপনার জন্য এটা ক্র্যাক করা খুব ইজি হবে। এখানে একটা পার্ট আমি পারপাসফুলি মিস করে গিয়েছি, সেটা হচ্ছে টেক আ প্রোডাক্ট ম্যানেজার জেডি অ্যাজ আ স্ট্যান্ডার্ড অ্যান্ড বিল্ড ইট ফর ইউর সেলফ। অর্থাৎ কি, এটা আমি খুবই মেনটেন করি, টাইম টু টাইম এটা আমি এখনো করে থাকি। সেটা হচ্ছে, ধরেন আপনি লেটস সে, আচ্ছা আমি ফুড পান্ডার এক্সাম্পলটাতে আবার যাই। ফুড পান্ডার রোলটা আমি দেখলাম যে লিঙ্কডইনে পোস্ট করা হয়েছে, ফুড পান্ডার প্রোডাক্ট ম্যানেজার চাচ্ছে। সো আমি তাদের জব ডিসক্রিপশনটা দেখবো যে তারা কি চাচ্ছে। যদি আমার জন্য ফুড পান্ডা স্ট্যান্ডার্ড হয়ে থাকে, আমি ফুড পান্ডার জব ডিসক্রিপশনটা নিয়ে আমি আমার ক্যারিয়ারটাকে অথবা আমার স্কিল সেটটাকে ওইভাবে বিল্ড করব। কিরকম? লেটস সে ফুড পান্ডা বললো যে তাদের প্রোডাক্ট ম্যানেজারকে, তারা প্রোডাক্ট ম্যানেজার তিনটা কাজ করতে হবে, এই তিনটা কাজ তাদের প্রোডাক্ট ম্যানেজারের পারতেই হবে। নাম্বার ওয়ান কি? কাস্টমার ফানেল অপটিমাইজেশন। পারফেক্ট, এটা তো আমি অলরেডি পারি। কিভাবে পারি? সেটা হচ্ছে কাস্টমার যারা আমার চ্যানেলে আসছে, নগদে আসছে, তারা কতটা ফ্রিকুয়েন্টলি নগদ ইউজ করছে, তারা কয়দিন ধরে নগদ ইউজ করছে, তারা কি বারবার ইউজ করছে না একবার ইউজ করছে। ফানেল অপটিমাইজেশনটা ফুড পান্ডা বললেও লাগবে। সো আমি আমার রোলটাকে এভাবে সার্কুলেট করব, আমি এটা শিখবো যদি না পেরে থাকি। নাম্বার টু, ধরলাম বললো যে উম, তাদের প্রোডাক্ট ম্যানেজার এসকিউএল জানা লাগবে। আমি ধরেন এসকিউএল পারি না, তখন আমি যেটা করব, যেহেতু ফুড পান্ডার এই রোলটা আমার জন্য স্ট্যান্ডার্ড, আমি এসকিউএল শেখার চেষ্টা করব। আমি এসকিউএল এ দক্ষতা নিয়ে শুধুমাত্র তখনই আমি হচ্ছে ফুড পান্ডাতে অ্যাপ্লাই করবো। লেটস সে নাম্বার থ্রি হচ্ছে, তারা বললো যে তোমার পার্টনারশিপ ম্যানেজমেন্টে খুবই এক্সপিরিয়েন্সড হতে হবে। অর্থাৎ তুমি বিভিন্ন টিমের সাথে যে কোলাবোরেট করবা, তোমার এই কাজগুলি অনেক স্মুথ হতে হবে, এই লাইনে এক্সপিরিয়েন্স থাকলে অনেক ভালো। এসব কথাবার্তা বললো বা এসব রিকোয়ারমেন্টস দিল। সো আমি আমার ফিউচারের জন্য রোলটাকে এভাবেই সার্কুলেট করে নিব, যাতে আমার নিজেকে প্রেজেন্ট করতে ইজিয়ার হয়, আমার নিজেকে সেল করতে ইজিয়ার হয়, ইন্টারভিউটা ইজিলি আমি ক্র্যাক করতে পারি। সো দিস ইজ হাউ আই ক্যান টেক আ প্রোডাক্ট ম্যানেজার জব ডেসক্রিপশন, ওটাকে স্ট্যান্ডার্ড হিসেবে নিব, অ্যান্ড ওই কাজগুলি, ওই দক্ষতাগুলো আমি আমার নিজের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আচ্ছা, সো হাউ টু বিল্ড আ রেজুমি অথবা পোর্টফোলিও, এটা জানা আমার ক্ষেত্রে খুবই জরুরি। সেটা হচ্ছে আমি মনে করি খুবই জরুরি যদি আপনি ক্যারিয়ারটাই শুরু করতে চান অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার। বিভিন্ন কোম্পানিতে দেখবেন যে তারা জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার অথবা অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার চায় না, তারা ডিরেক্টলি হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার অফার করে, প্রোডাক্ট ম্যানেজার রোলটা অফার করে। এন্ড এটার জন্য ইন সাম কেসেস তারা কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স চায়ও না, হলে ভালো। ইফ ইউ হ্যাভ, ইটস অ্যান অ্যাডভান্টেজ ফর ইউ, যদি না থাকে তাহলেও খারাপ না। সো সেক্ষেত্রে আপনার কিন্তু যদি একটা রেজুমি থাকে, যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্টের, আপনার যদি একটা রেজুমি থাকে বা পোর্টফোলিও থাকে, এটা আপনার জন্য একটা কি বলবো, অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। সো আমি আহ, এগিয়ে যাই, তাহলে আপনাদের বুঝতে ইজিয়ার হবে। সো অপটিমাইজ রেজুমি স্ট্রাকচার। সো রেজুমিতে আপনার নাম্বার ড্রিভেন পয়েন্টস থাকতে হবে। অর্থাৎ কি, নাম্বার ড্রিভেন পয়েন্ট বলতে আমি মিন করছি যে ধরেন আপনি সেলস থেকে প্রোডাক্টে যেতে চাচ্ছেন, আপনার বলতে হবে যে আমি 2022 থেকে 2023 সালে, সেলস তো চলে, 2022 থেকে 2023 সালে আমি 20% গ্রো করেছি ইন নর্থ ঢাকা মার্কেট। অ্যান্ড এই গ্রো করার জন্য আমি হচ্ছে ABCD এই টাস্ক নিয়েছি। অর্থাৎ আপনার 20% আপনি যে গ্রো করেছেন, এইটা ব্যাকআপ দেওয়ার জন্য আপনি ABC টাস্ক বলে দিয়েছেন। আপনি কিরকম হতে পারে, ধরলাম আপনি বলেছেন যে আপনি ফানেল ফানেল ম্যানেজ করে আপনি হচ্ছে 20% গ্রো করেছেন, অথবা আপনি নতুন কোনো ফিচার ইন্টিগ্রেট করেছেন, অথবা আপনি নতুন কোনো পার্টনার অনবোর্ড করেছেন যেটার থ্রুতে আপনি হচ্ছে সেলস বাড়িয়েছেন। সো দিস ক্যান বি দ্য সাপোর্টিং ডিটেলস যেটার মাধ্যমে আপনি 20% গ্রো করেছেন। সো নাম্বার ড্রিভেন পয়েন্টস ব্যাকড আপ বাই ডেটা। ফোকাস অন এক্সপার্টিস, আপনার যদি এক্সপার্টিস হয়ে থাকে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এসকিউএল বা মাইস্কিউএল, অথবা আপনার যদি ডেটা ভিজুয়ালাইজেশন এক্সপিরিয়েন্স হয়ে থাকে ট্যাবুলা বা পাওয়ার বিআই, বা আপনার যদি ফায়ার বেজ এক্সপিরিয়েন্স থাকে, এগুলোতে ফোকাস করতে হবে। আপনি এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য কি করেছেন, এর থেকে বেশি জরুরি
এই এক্সপিরিয়েন্সটা দিয়ে আপনি কি করেছেন। ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, লেটস আমি পাওয়ার বিআই জানি। সো আমি আমার রেজুমেতে বলতে পারি যে আমি পাওয়ার বিআই এর জন্য 2টি ড্যাশবোর্ড বানিয়েছি, যে রিপোর্টের মাধ্যমে কোম্পানি ইয়ারলি 2% গ্রো করেছে, বা 2% ট্রানজেকশন বাড়িয়েছে, বা 2% কাস্টমার ইনক্রিমেন্ট করেছে। সো আপনি 2টা রিপোর্ট ড্যাশবোর্ড বানিয়েছেন যেটার মাধ্যমে কোম্পানিতে ইম্প্যাক্ট পড়েছে। এগেইন, নাম্বারস ব্যাকড আপ বাই ডেটা, যেটা আপনি স্কিল দিয়ে দেখিয়ে দিলেন। অ্যান্ড মেনশন দ্য স্কিল সেটস ইউ হ্যাভ ডেভেলপড, অর্থাৎ লেটস সে আপনি পাওয়ার বিআই তো ইউজ করছেন, বাট দেয়ার আর সাম মোর স্কিলস যেগুলি আপনার ইউজ করা, যেগুলো আপনার শেখা হয়েছে কোম্পানিতে কাজের থ্রুতে। হতে পারে পার্টনারশিপ ম্যানেজমেন্ট, এটা সফট স্কিল হতে পারে, হার্ড স্কিল হতে পারে। পার্টনারশিপ ম্যানেজমেন্ট হতে পারে আপনার প্রেজেন্টেশন স্কিলস হতে পারে, এগুলি আপনি কাজের মাধ্যমে শিখেছেন। এগুলিও আপনার রেজুমিতে থাকলে অ্যাডেড অ্যাডভান্টেজ পাবেন। ইউজিং লিঙ্কডইন অ্যাজ আ মিডিয়াম, আপনি আপনার থটস শেয়ার করতে পারেন, আপনি কি শিখলেন, নতুন সার্টিফিকেশন পেয়েছেন, বা ভাইয়া, আপনার স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গিয়েছে এবং শোনা যাচ্ছে না। আই থিঙ্ক ভাইয়ার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সো আই অ্যাপোলোজাইজ। তো এর মাঝে আমি রিকোয়েস্ট করব একটু পেশেন্টলি ওয়েট করতে। আমরা কিছুক্ষণের মধ্যেই আবার শাকিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দেখছি। আমরা আবার শুরু করতে পারি আই থিঙ্ক। আচ্ছা, সো আই থিঙ্ক আমাকে শুনতে পাচ্ছেন সবাই তো? ইয়েস যেটা, ভাইয়া। আচ্ছা পারফেক্ট। সো যেখানে ছিলাম যে আপনার ইউজিং লিঙ্কডইন অ্যাজ আ মিডিয়াম, অর্থাৎ আপনার থটস বা আপনার নতুন শিক্ষা, নতুন লার্নিং বা অ্যাচিভমেন্টস আপনি লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, সো দ্যাট আপনার কানেকশনরা জানতে পারে যে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের রোলটাতে কীরকম কাজ করছেন। অ্যান্ড কানেক্ট উইথ ইউর পিপল, অর্থাৎ আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের যেহেতু রোলে ঢুকতে যাচ্ছেন, এখানে আপনার জন্য যারা রিলেভেন্ট বা আপনার এই ফিল্ডে যারা আছে, যারা ভালো করছে, তাদের সাথে কানেক্টেড হয়ে আপনি একটা নেটওয়ার্ক তৈরি তৈরি করতে পারেন। এই জন্যই লেখা বিল্ডিং আ নেটওয়ার্ক। অ্যান্ড লাস্টলি, ক্রিয়েটিং এ পোর্টফোলিও। এটা হয়তো রিলেভেন্ট হবে মোস্টলি যারা অলরেডি মার্কেটে কাজ করছেন বা 2-3 বছর এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। আপনি পয়েন্টগুলি দেখলেই বুঝবেন যে ফিচার ইমপ্রুভমেন্ট অথবা নিউ ফিচার আপনি কি কি লঞ্চ করেছেন, আদৌ কখনো করেছেন কিনা, এগুলি আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন। আপনি একটু আগে এক্সাম্পলে যেটা বললাম যে অ্যানালিটিক্সের জন্য 2-3টি ড্যাশবোর্ড বানিয়েছেন, এটার মাধ্যমে আপনি কি কি ইমপ্রুভমেন্ট করেছেন, এটা রাখতে পারেন আপনার পোর্টফোলিওতে। আর আপনি যদি কোনো স্ট্র্যাটেজি সেট করে থাকেন, সেটা ইমপ্লিমেন্ট করে কিরকম কাস্টমারে চেঞ্জ এনেছেন অথবা কিরকম ট্রানজেকশনে চেঞ্জ এনেছেন, এইটাও কিন্তু আপনার একটা পোর্টফোলিওর পার্ট। অ্যান্ড লাস্টলি, সেপারেটিং ইয়োরসেলফ ফ্রম দ্য ক্রাউড, যেটা আমি শুরু থেকে বলে আসছি যে 10 জন থেকে নিজেকে আলাদা করাটা খুবই জরুরি। সেই কারণে আপনার পোর্টফোলিও বিল্ড করতে হবে। আপনি টুলস যেমন ফিগমা, জিরা, ট্রেলো, মিক্স প্যানেল, এসব টুলস যদি আপনি দক্ষতা নিতে পারেন, আপনি এগিয়ে থাকবেন। আপনার স্কিল সেট যেমন এসকিউএল, এপিআই নলেজ, গুগল অ্যানালিটিক্স, এই নলেজগুলি যদি থাকে, আপনি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন মার্কেটে। অ্যান্ড লাস্টলি, পিআরডি যদি লিখতে পারেন, প্রোডাক্ট রিভিউ ডকুমেন্ট, ওয়্যার ফ্রেমিং নিয়ে যদি জানেন, অথবা চ্যাট জিপিটিতে কিভাবে আপনি প্রম্পটের মাধ্যমে এটাকে আপনার অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করবেন, এগুলি যদি আপনি জানেন বেসিক্সগুলি, আপনি কিন্তু মার্কেটের অনেকজনের থেকে এগিয়ে থাকবেন, একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি পাবেন। সো দিস ইজ হাউ ইউ ক্যান বিল্ড আ রেজুমে অথবা ডিফারেন্ট রেজুমে পোর্টফোলিও টু গেট অ্যান অ্যাডভান্টেজ। তো ক্র্যাকিং প্রোডাক্ট ম্যানেজমেন্ট ইন্টারভিউ, এখানে আমি বেশি ডিটেলসে যাব না। না যাওয়ার মোস্টলি রিজন হচ্ছে আমাদের যে ক্যারিয়ার পাথটা আছে, সেই ক্যারিয়ার পাথের একটা ইন্ট্রিগিং পার্ট থাকবে, যে আপনাকে মক ইন্টারভিউ এবং ইন্টারভিউ নিয়ে কিভাবে এক্সপিরিয়েন্স করা যায়। আমাদের 2টা ক্লাস থাকবে এই ব্যাপারে, সো আমি এখানে খুবই সিম্পলি এগিয়ে যাব। আমার মতে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ইন্টারভিউ ক্র্যাক করার জন্য 3টা
হাই লেভেলে তিনটা দাগ থাকতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং যে স্ট্রাকচার, আপনি যেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটার স্ট্রাকচারটা জানতে হবে। সেখানে কি কেস স্টাডি রাউন্ড আছে, অ্যানালিটিক্যাল বা রিটেন রাউন্ড আছে, স্টেজ ওয়ানের ইন্টারভিউতে কি হতে পারে, এরপরে কি প্রেজেন্টেশন দিতে হবে আপনার কেস স্টাডি নিয়ে, এবং লাস্টলি আপনার মোস্টলি সব কোম্পানিতে সিপিও অথবা ভিপির সাথে একটা ইন্টারভিউ থাকতে পারে। সো এই স্ট্রাকচারটা জানা খুবই জরুরি। তারপর নাম্বার টু থাকতে পারে যে জেডিটা বা জব ডিসক্রিপশনটা থরলি আপনার বোঝা, আপনার প্রোডাক্ট সেন্সটা বুঝতে হবে। আপনি যেই কোম্পানিতে যেই প্রোডাক্টের ম্যানেজার হতে যাচ্ছেন সেই প্রোডাক্টের নলেজটা থাকতে হবে। নিউ ফিচার যে লঞ্চ করছেন বা এক্সিকিউট করছেন বা তারা যে করেছে, মার্কেটে তাদের কোন নতুন ফিচার বা প্রোডাক্ট নিয়ে আলোড়ন হচ্ছে, এগুলি নিয়ে আপনার জানতে হবে। টেকনিক্যাল পার্ট, লিডারশিপ পার্টগুলি আপনার বুঝতে হবে, তারা কি আপনার থেকে লিডারশিপ এক্সপেক্ট করছে। প্রোডাক্ট সাকসেস ম্যাট্রিক্স, এটা অনেক কোম্পানিতে না চাইলেও আমার মতে এটা আপনার প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, যে নতুন প্রোডাক্ট একটা লঞ্চ হয়েছে, এই প্রোডাক্টটা কি সাকসেসফুল নাকি না, এটা জানার জন্য কি কি মেট্রিক্স থাকতে পারে, এগুলি নিয়ে আপনার জ্ঞান নিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। অ্যান্ড আপনি একটা বোনাস হিসেবে এগিয়ে থাকবেন যদি আপনি রেভিনিউ নিয়ে জানেন। এক্সাম্পল হিসেবে বলতে পারি, লেটস মোবাইল নেটওয়ার্ক অপারেটর যারা আছে, তাদের এক একটা ভয়েস প্যাক বা ডেটা প্যাক বা বান্ডেল প্যাক থেকে তারা কিভাবে রেভিনিউ আর্ন করে, বা তাদের প্রফিট অ্যান্ড লস নিয়ে যদি আপনি জানেন, জিটিএম প্ল্যানিং নিয়ে যদি আপনার দক্ষতা থাকে, গো টু মার্কেটিং প্ল্যানিং, অ্যান্ড লাস্টলি অ্যানালিটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনার একটা গুড হোল্ড থাকে, আপনি কিন্তু একটা বোনাস হিসেবে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। সো জেডিতে আপনার যদি এগুলো নাও থাকে, এই চারটা স্কিল কিন্তু আপনাকে এগিয়ে রাখবে, সবার থেকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। অ্যান্ড লাস্টলি প্রিপারিং ফর দ্য ইন্টারভিউ, আপনার অ্যান্সারগুলি স্ট্রাকচার ওয়েতে দিতে হবে। আপনার ফ্রেমওয়ার্ক ইউজ করবেন, আপনি গদ বাঁধা কথা অ্যাভয়েড করে যাবেন। এটা আমার হচ্ছে নাম্বার ওয়ান সাজেশন। নাম্বার টু, এটা আমি সবাইকেই বলে থাকি যে এভরি ডিসিশন অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার শুড বি ডেটা ড্রিভেন। কোনো অ্যাজাম্পশনের উপর বেস করে আপনার ডিসিশন দেওয়া উচিত না। অ্যান্ড এটা আপনার ইন্টারভিউতে আপনার ইন্টারভিউকে বুঝিয়ে দিতে হবে যে স্যার বা ভাইয়া, আমি কিন্তু আমার ডিসিশন বেসড অন ডেটা নিয়ে থাকি। থিঙ্কিং আউট লাউড, অর্থাৎ আপনার অন্যদের থেকে একটু আলাদা চিন্তা করতে হবে, থিঙ্কিং আউট অফ দ্য বক্স, বা আপনার রিজনিং দিয়ে বোঝাতে হবে, আপনার অ্যানালিটিক্সটা দেখাতে হবে যে আপনি এই ডিসিশনটা যে নেন এটা এই এই কারণে নিয়ে থাকেন। আপনার রিজনিংটা স্ট্রং হতে হবে এবং ব্লান্টলি বলতে হবে আপনার যে আহ, এই কারণে আমি এই ডিসিশনগুলো নিতে যাব। বি ইউজার সেন্ট্রিক, অর্থাৎ আপনার কাস্টমারকে প্রায়োরিটাইজ করতে হবে। অ্যান্ড লাস্টলি আপনি তো ইউটিউবে মক ইন্টারভিউ দিতে পারবেন। একটা অসাধারণ বই আছে, বইটার নাম হচ্ছে ইন্সপায়ার্ড বাই মারি কেগান। আর মুভিজের মধ্যে আমি সাজেস্ট করবো স্টিভ জবস নামের একটা মুভি আছে, এটা হচ্ছে স্টিভ জবস এবং অ্যাপল নিয়ে, যেখানে ইনোভেশনকে ফোকাস করা হয়, এবং ব্ল্যাকবেরি, যেটা অ্যান্টি ইনোভেশনকে ফোকাস করা হয়। সো এই দুইটা মুভি এবং এই একটা বই আপনাকে অনেক নলেজ দিবে প্রোডাক্ট ম্যানেজারের একটা ক্যারিয়ার নিয়ে, বা প্রোডাক্ট ম্যানেজমেন্টের ফিল্ডে আপনি কিভাবে ইন্টারভিউতে কথা বলবেন বা নিজেকে উপস্থাপন করবেন সেই ক্ষেত্রে। আমরা যেহেতু এই স্লাইডে বলছিলাম যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ইন্টারভিউর একটা পার্ট আমাদের কোর্সে আলোচনা করা হবে, সো আমরা কি আপু এখন একটু ওই কোর্সের একটা ডেমো নিয়ে কথা বলবো, নাকি আর একটু পরে কথা বলবো? যেহেতু আমরা একটা রিলেভেন্ট পার্টে ছিলাম, সো আমরা চাইলে এখন আমাদের মেইন ক্যারিয়ার পাথ কোর্সটা নিয়ে একটু জানতে পারি। আচ্ছা, সমস্যা নেই, আমি তাহলে এগিয়ে যাই। সামনে হয়তো আমরা এটা নিয়ে আবার জানতে পারবো। তো এটা হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড লং টার্ম ক্যারিয়ার প্ল্যানিং। আমরা আম, শুরুর দিকে যেটা বললাম যে আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা কিন্তু স্ট্রং হওয়া খুবই জরুরি, আপনার লং টার্ম প্ল্যানিংটা থাকা জরুরি। অ্যান্ড এটা খুবই পসিবল যদি আপনি প্রপারলি নেটওয়ার্কিংটা করেন। অ্যান্ড এটার প্রয়োজনটা কেন কেন এটা আমরা এই স্লাইডে একটু জানবো, যাতে আমরা সব একটা গ্র্যাস্প পাই, একটা আইডিয়া পাই এই ব্যাপারটা নিয়ে। সো এই স্লাইডের শুরুতে আপনি দেখবেন যে লেখা স্টার্ট নেটওয়ার্কিং টুডে। কেন, এটা আমরা একটু বুঝি। আম, এখানে দেখবেন যে লং টার্ম প্ল্যানিং এর জন্য চারটা মোটা দাগে ফিল্ড আছে: পার্টনারশিপ, অ্যাটেন্ড কনফারেন্সেস অ্যান্ড ইভেন্টস,
লিন টু গ্রোয়িং ইন্ডাস্ট্রি সেপারেট ফ্রম দ্য ক্রাউড, এই কথাটা আই থিঙ্ক আপনারা অলরেডি 6-7 বার শুনে আসছেন, কারণ এটা খুবই জরুরি। বর্তমানে আপনি প্রোডাক্টের ফিল্ডে থাকেন অথবা আপনি সেলসের ফিল্ডে থাকেন, মার্কেটিং এর ফিল্ডে থাকেন, এটা খুবই জরুরি। আমরা একটু ডিটেলসে জানি। লিঙ্কডইন প্রোফাইলে আপনার নেটওয়ার্কিং করার সবচেয়ে বড় সুবিধা থাকছে, আপনি লিঙ্কডইন প্রোফাইলে যদি প্রপারলি কানেক্টেড হতে পারেন আপনার কমিউনিটির সাথে, আপনার প্রোডাক্টের কমিউনিটির সাথে, আপনি কিন্তু সবার থেকে এগিয়ে থাকবেন। অনেকেই দেখবেন যে লিঙ্কডইনের বায়োতে ইনফ্যাক্ট প্রোডাক্ট অ্যানালিস্ট, স্ট্র্যাটেজি এগুলি দিয়ে রাখে, যাতে অন্যদের আপনাকে রিচ করা ইজিয়ার হয়, আপনাকে যাতে সহজেই পেয়ে থাকে, সার্চ করলে ইজিলি পায় আপনাকে। অ্যাটেন্ড কনফারেন্সেস অ্যান্ড ইভেন্টস, আপনার অনলাইন কমিউনিটি জয়েন করতে হবে। আপনি অনলাইন কমিউনিটি বিভিন্ন থাকে, লিঙ্কডইনে আছে, ডিসকর্ডে আছে, এই কমিউনিটিগুলিতে জয়েন করলে আপনারা যারা অলরেডি এক্সিস্টিং দেশে, মোস্টলি বিদেশে যারা এই ফিল্ডে অনেক বছর ধরে কাজ করছে, এক্সপিরিয়েন্স গ্যাদার করছে, তারা ডেইলি তাদের প্রবলেম শেয়ার করে এখানে। অ্যান্ড আপনি দেখবেন যে আমি জানি না আপনারা কেউ এই কমিউনিটিগুলোতে আছেন কিনা। সো এই প্রোডাক্ট পালস একটা কমিউনিটির মধ্যে দেখবেন যে তারা রেগুলারলি তাদের প্রবলেমগুলি নিয়ে কথা বলে, যে আচ্ছা আমি এই উইকে এই প্রোডাক্টটা লঞ্চ করতে চাচ্ছি, এটার জন্য আমি এই প্রবলেম ফেস করছি, এই প্রবলেমগুলো আমি এভাবে ওভারকাম করেছি। এটা কিন্তু নট নেসেসারিলি আপনার জাস্ট প্রবলেম ওভারকাম করার জন্য, আপনি কিন্তু মার্কেটের একটা ইনসাইটসও জানতে পারছেন যে আচ্ছা এই প্রোডাক্টটা এখন লেটস সে দুবাইতে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, তার মানে আমার ফিউচারে অথবা বর্তমানে আমার দেশে এই প্রোডাক্টটা খুবই জরুরি। কানেক্ট উইথ আ মেন্টর, অনেকেই দেখবেন যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ারে একজন মেন্টর হিসেবে একজনকে মানেন বা একজনকে ফলো করেন বা একজনের গাইডলাইন নিয়ে থাকেন, অনেকে এটা করতে পারেন চাইলে। অ্যাটেন্ড কনফারেন্স অ্যান্ড ইভেন্ট, এটা তো বললামই। লিনিং টুয়ার্ডস দ্য গ্রোয়িং ইন্ডাস্ট্রি, এটার মিনিং হচ্ছে আপনার গ্রোয়িং ইন্ডাস্ট্রির দিকে ফোকাস থাকতে হবে। আপনি যদি প্রোডাক্ট থেকে, আপনি লেটসে প্রোডাক্টের লাইনে আছেন, অ্যান্ড আপনি যদি এমন কোনো ইন্ডাস্ট্রিতে ভালো অফারও পান বা খুবই লোভনীয় অফার পান, আমি সাজেস্ট করব না যাওয়ার জন্য। লেটসে আপনি আম, পাঠাওতে এখন আছেন, পাঠাওতে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছেন, বাট আপনাকে কোনো একটা টিভি চ্যানেলের বা ট্রেডিশনাল ব্যাংকিং চ্যানেলের প্রোডাক্ট ম্যানেজার হতে বললো, আমি কিন্তু আপনার জায়গায় থাকলে 2 থেকে 3 বার চিন্তা করবো যে ট্রেডিশনাল ব্যাংকিং লাইনে আমি কি যাব কি না। কারণ আমি কিন্তু অলরেডি একটা স্ট্যাবলিশড অ্যান্ড মার্কেটে ডিমান্ডিং একটা ফিল্ডে এখন আছি। আপনার স্কিলফুল হতে হবে, আপনার নিজেকে 10 জনের থেকে এগিয়ে রাখার জন্য টেকনোলজির ফুল অন ইউজ করতে জানতে হবে। টেকনোলজির ইউজ বলতে আমি এসকিউএল, পাওয়ার বিআই এগুলোর ইউজকে মিন করছি। আপনার এই যে লাস্ট টেকনোলজি অ্যান্ড এআই, আপনার এআই এর ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনার জানতে হবে না, এআই কিভাবে কাজ করে এটা নিয়ে জানতে হবে না, এআই কে কিভাবে ইউজ করতে হবে, কিভাবে প্রপারলি প্রম্পট দিয়ে আপনার টিম মেম্বার হিসেবে আপনি চ্যাট জিপিটি কে ইউজ করতে পারেন, এটা আপনার জানতে হবে। এন্ড সেপারেটিং ইয়োরসেলফ ফ্রম আ ক্রাউড, আপনি নিজেকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে, গ্লোবাল মার্কেটে কিভাবে প্রেজেন্ট করবেন, ইন্টারন্যাশনাল রেকগনিশন কিভাবে দিবেন। while you do this you have to be best at what you do। আপনি লেটস সে কথার কথা একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন সম্পন্ন একটা কোর্স করলেন, একটা এক্সাম দিলেন, যেটা দিয়ে আপনি একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন পেলেন, এটাতে আপনি ইন্টারন্যাশনাল রেকগনিশন পেতে পারেন। অথবা সেকেন্ডলি আপনি লেটস একটা ফরেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি নিলেন প্রোডাক্টের উপর। সো দিস ক্যান বি সাম ওয়েজ টু সেপারেট ইউর সেলফ ফ্রম দ্য জেনারেল ক্রাউড। এছাড়া তো আপনি যে যেটা আগেই বলে আসলাম যে এসকিউএল, পাওয়ার বিআই, মিক্স প্যানেল, ফিগমা, জিরা, ট্রেলো, ইউজ অফ এআই, এসব দিয়ে আপনি নিজেকে আলাদা করতে পারছেন মার্কেটে। সো দিস ইজ হাউ ইউ ক্যান, কি বলবো, আপনি যদি অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার বা গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার এভাবে এগিয়ে যেতে থাকেন, আপনার কিন্তু নিজেকেও গ্রো করতে হবে, জাস্ট ডেজিগনেশনটা গ্রো করলেই চলবে না এক্ষেত্রে। অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান ডু ইট, অ্যান্ড নেটওয়ার্কিং প্লেজ আ ম্যাসিভ রোল ওভার দেয়ার। তো আমরা এগিয়ে যাই। সো ড্রাইভিং সাকসেস থ্রু প্রোডাক্ট ইনোভেশন, আমার পার্সোনালি মনে হয় যে ইনোভেশন অ্যাট, আমরা যেহেতু 2025-এ এখন বসে আছি, ইনোভেশন প্লেজ আ ইন্ট্রিগাল রোল। ইনোভেশন ছাড়া আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে মাঠে আসেন বা মার্কেটে আসেন অ্যান্ড ইউ এক্সপেক্ট যে এই প্রোডাক্টটা এই স্ট্যান্ডার্ডেই থাকবে অ্যান্ড এভাবে আমি লাভ করে যাব, এভাবে সরি, এভাবে রেভিনিউ জেনারেট করে যাব, ইউ আর ভেরি রং। আমি এই স্লাইডটা শুরু করার আগে একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমি একটু আগে ব্ল্যাকবেরি মুভিটার কথা বলেছিলাম, যে ব্ল্যাকবেরি মুভিতে তারা দেখায় যে কিভাবে ব্ল্যাকবেরির বোর্ড বা ম্যানেজমেন্ট বিভিন্নভাবে ফিডব্যাক পাওয়ার পরেও ইনোভেশনকে ওয়েলকাম করে নাই, তারা ইনোভেশনকে অ্যাভয়েড করে গিয়েছে, অ্যান্ড নাও
ব্ল্যাকবেরির পরে এসে আইফোন মার্কেটে ডমিনেট করছে। ইভেন দো ব্ল্যাকবেরিকে এক্সিস্টিং মার্কেটে ফিডব্যাক দেওয়া হয়েছিল যে টাচ স্ক্রিন আনো, বা অপারেটিং সিস্টেম চেঞ্জ করো, ওএস চেঞ্জ করো, তোমার বাটনগুলো একটু চেঞ্জ করো, দে ডিডন্ট কেয়ার। অ্যান্ড নাও ব্ল্যাকবেরি মার্কেটে নাই, আইফোন ডমিনেট করছে সেম ফিডব্যাকগুলো ইন্টিগ্রেট করে। সো আমি সবাইকে এনকারেজ করবো এই মুভিটা দেখার জন্য। ইউ ক্যান লার্ন আ লট ফ্রম দ্যাট মুভি। সো যদি আমি কাস্টমার প্রোডাক্ট ইনোভেশন একটু কথা বলি, যে কাস্টমার সেন্ট্রিক গ্রোথ, লিসেন টু কাস্টমার ফিডব্যাকস টু মেনটেন রিটেনশন অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এগেইন ব্ল্যাকবেরি মুভিতে যেটা হয়েছে, তারা কাস্টমারের ফিডব্যাকটা শুনেনি, এজন্য রিটেনশন ফল করেছে অ্যান্ড তাদের ইমপ্রুভমেন্টে ব্যাঘাত ঘটেছে। মার্কেট ডিসরাপশন, মার্কেট ডিসরাপশন বলতে আমরা কি মিন করি, যে টু লিড দ্য ইন্ডাস্ট্রি ডিসরাপশন হ্যাজ নো অল্টারনেটিভস। সো আমরা যদি অ্যাপেলকেই দেখি, তারা মার্কেটে যখন এসেছে পুরো ডিসরাপটিভ ভাবে এসেছে। অ্যাপেল ওদের সময় একটা বাটন নিয়ে, জাস্ট একটা বাটন নিয়ে একটা এত বড় স্ক্রিন নিয়ে মার্কেট এসেছে, টাচ স্ক্রিন ফোন। So this was a disruptive entry in the market. Sustainable scaling. Innovation makes sure you as a PM can scale in your industry. অর্থাৎ আপনার প্রোডাক্টের সাথে আপনিও যাতে প্রপারলি স্কেল করতে পারেন নিজেকে, এন্ড এটা যাতে সাস্টেনেবল হয়। সাস্টেনেবল বলতে কি বুঝাচ্ছি, যে আপনি গ্রো করলেন মার্কেটে, এটা এক বছর, 2 বছর, 5 বছরের জন্য না, এটা সাস্টেনেবল, দিস উইল স্টে উইথ ইউ। এটা ইনোভেশন আপনাকে মেক শিওর করবে। And lastly, competitive advantage. Innovation helps a company to stay ahead in the industry. Again, অ্যাপেলের এক্সাম্পল যদি দিই, অ্যাপেল এত বছর পরেও স্লাইটলি মডিফাই করে কিছু ফোন আনছে, অ্যান্ড তাদের একটা লয়াল বেস তৈরি হয়ে গেছে, যারা নতুন ফোন আসলেই ওই ফোনটা কিভাবে ইউজ করবে, কিভাবে ফোনটা নেবেন, কিভাবে নিজেদের করে নেবে, সেই ব্যস্ততা থাকে। অথবা দেখবেন আপনি মাঝে মাঝে এসব ভিডিও ভাইরাল হয় যে 3, 4, 7, 8 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অ্যাপেলের নতুন ভার্সনটা নেওয়ার জন্য মানুষজন হুমড়ি খেয়ে পড়ছে। সো তারা কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা পেয়েছে অ্যাপেল, এবং এটা ফুল অন ইউজ করছে। সো হাউ ইজ দ্যাট পসিবল? আচ্ছা, সো কালচারাল এক্সপেরিমেন্টস বলতে কি, ধরেন পাঠাওর এক্সাম্পল যদি দিই, পাঠাও যদি কালচারালি এক্সপেরিমেন্ট করার জন্য ঢাকায় একটা জিনিস লঞ্চ করে, সেটা যতটা ইফেক্টিভ হবে সেটা কিন্তু কোনো গ্রামে যেয়ে করলে হবে না। কথার কথা, পাঠাও যখন পাঠাও বাইক বা পাঠাও কার থেকে পাঠাও ফুড লঞ্চ করে, তারা যদি এটা কোনো গ্রামে যেয়ে করতো, সেখানে কিন্তু এটা ডিমান্ডটা ছিল না, তাদের এক্সপেরিমেন্টটা হতো না, ইনোভেশনে তারা একটা ধরা খেয়ে যেত। So this is how they have utilized innovation with cultural experiments. Leverage technology, অর্থাৎ যেহেতু এটা টেকনোলজির যুগ, ডাটা ড্রিভেন ডিসিশনের যুগ, সো এই সময় টেকনোলজিকে লেভারেজ করার একদম পারফেক্ট সময়, অ্যান্ড দিস ইজ হাউ ইউ ক্যান ব্রিং ইনোভেশনস, কোলাবোরেট ইন দ্য ইন্ডাস্ট্রি। অর্থাৎ উম, আমি যদি সেম পাঠাওর এক্সাম্পলেই যাই, দেখবেন পাঠাওতে পাঠাও পে অপশনটা আছে, তারা পিএসপি অর্থাৎ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্সটা নেওয়ার মাধ্যমে, ইভেন তো তারা রাইড শেয়ারিং অ্যাপ, তারা পেমেন্ট ইন্ডাস্ট্রিতেও ঢোকার ট্রাই করছে। অর্থাৎ তারা ইন্ডাস্ট্রি শিফট না করে কোলাবোরেটলি কাজ করছে। So this is also how they are bringing in innovations. And lastly, use data driven decision, যেটা বারবার বলছি, যে যে কোনো জায়গায় আপনি ইন্টারভিউতে যান, আপনি ইনোভেশনের ক্ষেত্রে বলেন, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলেন, ডেটা ড্রিভেন ইনোভেশন বা ডেটা ড্রিভেন ইনসাইটস ছাড়া আপনি কিন্তু অন্য 10 জনের থেকে এগিয়ে থাকতে পারবেন না। আপনি যদি কোনো ভালো জব এইস করতে চান, ভালো জব পেতে চান, আপনার স্কিল তো থাকতে হবে অবশ্যই, বাট স্কিলটা স্মার্টলি নিতে হবে, বা স্কিলটা স্মার্টলি আপনার নিজের স্কিলটা গ্রহণ করতে হবে, যাতে আপনি ইন দ্য প্রসেস 5-10 জনের থেকে এগিয়ে থাকতে পারেন। 10 জনের যে স্কিল আছে, আপনি যদি সেম কাজটা করেন, আপনি কিন্তু এগিয়ে থাকতে পারবেন না। সেম কাজটা করেন, সাথে অ্যাডিশনালি আরো কিছু করেন, তাহলে আপনি এগিয়ে থাকতে পারবেন। সো আই থিঙ্ক দিস ইজ হাউ ইনোভেশন ক্যান ইমপ্রুভ ইউর প্রোডাক্ট, অ্যান্ড এটা সাস্টেনেবল স্কেলিং বলেন বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলেন, সেখানে আপনাকে হেল্প করতে পারে। সো এইটাই ছিল আজকের জন্য, যে প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্যারিয়ারের জন্য আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে নিজেকে গুছিয়ে নিতে পারবেন, কিভাবে আপনি বিভিন্ন স্কিলের মাধ্যমে নিজেকে একটা স্ট্রং হোল্ড দিতে পারবেন। তো আই থিংক আমরা কোয়েশ্চেন নেওয়ার আগে কিছু
সরি, একটু আমি স্ক্রিনশটটা শেষ করি। আই থিঙ্ক আমরা কোয়েশ্চেন নেওয়ার আগে আমাদের যে ক্যারিয়ার পাথের একটা ছোট্ট ওভারভিউ দেখতে পারি। ইন দ্য মিন টাইম আমি একটু রিকোয়েস্ট করব সৈকত ভাইয়াকে একটু ফ্লোর নেওয়ার জন্য এবং আমাদের কোর্স সম্পর্কে একটু বলার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ শিফা আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ শাকিব খান ভাইয়াকে এত জোস ভাবে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। আমাকে তো নিশ্চয়ই শোনা যাচ্ছে, রাইট? ইয়াস ভাইয়া। ওকে, থ্যাংক ইউ আপু। সবাইকে ধন্যবাদ আজকের এই দিনে এত সময় নিয়ে আসলে আমাদের এই ওয়েবিনারটিতে জয়েন করার জন্য, যারা এখন পর্যন্ত আছেন। আমি একটু কথা বলবো আমাদের ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পথে কোর্সটি নিয়ে, যেটা আমরা খুব দ্রুতই শুরু করছি। এই ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ শুরু হবে লাস্টের দিকে। আর এখানে তো আপনারা শাকিব খান ভাইকে পাচ্ছেনই সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে। উনি আপনাদেরকে অলওয়েজ সাপোর্ট দিবেন। আমাদের যে প্রতিদিন দুইটা করে সাপোর্ট সেশন আছে ওইখানে আপনার ভাইয়াকে পাবেন। আই হোপ ভাইয়ের ওয়েবিনারটা আপনাদের অনেক ভালো লেগেছে, সো ভাইয়ের সাথে আপনারা নিয়মিত আহ, কথা বলতে পারবেন সাপোর্ট সেশনে। এছাড়াও আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলে কিন্তু শিয়াব শাহিদ নূর ভাইয়া আছেন, তাসমিয়া রহমান আপু আছেন, কাজী সাজিদুল হাসান ভাইয়া আছেন। যারা আমাদের সম্পর্কে জানেন, যারা জানেন না তাদেরকে সম্পর্কে একটু বলি। শিয়াব শাহিদ নূর ভাইয়া এখন টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছেন স্কেল এআই তে। তাসমিয়া রহমান আপু আছেন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে গ্রামীণ ফোনে। কাজী সাজিদুল হাসান ভাই আছেন সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মুভি পেতে। আর কোর্সটা নিয়ে যদি একটু বলি, এখানে হচ্ছে আমরা একবারে বেসিক বা ইন্ট্রোডাকশন লেভেল থেকে শুরু করতেছি। এখানে ইন্ট্রোডাকশন অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট থাকবে, তারপরে প্রোডাক্ট থিঙ্কিং, ইউজার রিসার্চ, মার্কেট এন্ড কম্পিউটার রিসার্চ, মানে পার্ট বাই পার্ট আমরা প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য যা যা প্রয়োজন। শাকিব খান ভাই একটু আগে বলছিলেন আপনাদের উদ্দেশ্যে যে আমরা এই কোর্সটাতে আসলে অনেক কিছু রাখতেছি। সো ওইখানে আপনি অলমোস্ট সবকিছুই পাবেন এজ এ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে নিজের ক্যারিয়ার স্টার্ট করার জন্য যা যা প্রয়োজন আপনাদের। সবকিছুই আমরা এই কোর্স আসলে প্রোভাইড করার ট্রাই করতেছি। আই হোপ কোর্সটা যদি আপনারা এনরোল করেন, সো এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, রিয়েল লাইফ অনেক এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু আমাদের তিনজন ইনস্ট্রাক্টর এবং সাপোর্ট ইনস্ট্রাক্টর সবাই এক্সপিরিয়েন্সড পার্সন। সো এখান থেকে একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা গ্যাদার করতে পারবেন। আর কোর্সের কি কি থাকছে যদি এই বিষয়ে একটু বলি, আমাদের লাইভ ক্লাস থাকবে 60+ লাইভ ক্লাস আছে। প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে অলমোস্ট প্রায় 100+। ডেইলি সাপোর্ট সেশন থাকবে 2টা। প্রজেক্ট অ্যাসাইনমেন্টস থাকবে। ইন্টারভিউ হ্যান্ডবুক আছে। এছাড়া উইকলি কুইজ তো আছেই। উইকলি লাইভ ক্লাস পাবেন 2টো করে। এছাড়াও সাপোর্ট সেশন তো আমি বললাম আমি প্রথমেই যে প্রতিদিন 2টো করে সাপোর্ট সেশন থাকবে। তো এই সবকিছু আসলে আমাদের কোর্সে আছে। আর কোর্স প্রাইসটা অলরেডি আমাদেরকে চ্যাট বক্সে জানিয়ে দেওয়া হয়েছে যে 6,000 টাকা। তো সেইখানে আমাদের বেশ কিছু ডিসকাউন্ট চলে আজকে, যে যারা আপনারা ওয়েবিনারে অ্যাটেন্ড করেছেন আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। সো একটু আপনারা আমার নাম্বারে টেক্সট করেন বা কল দিয়েন। আমি আপনাদেরকে যেই আমাদের স্পেশাল ডিসকাউন্টটা থাকবে ওইটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। আর ধন্যবাদ আবার দিচ্ছি সবাইকে যে এতক্ষণ আসলে আমাদের সাথে থাকার জন্য, এবং শাকিব ভাইকে ধন্যবাদ এত জোস ভাবে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। শিফা আপু, এখন এখান থেকে কাইন্ডলি একটু আপনি নিবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমি এখন রিকোয়েস্ট করব শাকিব ভাইয়াকে ফ্লোরটা নিয়ে নিতে। আবার শাকিব ভাইয়া, ওভার টু ইউ। আমাকে কি শুনতে পাচ্ছেন? তো আই থিংক আমরা এখন কোয়েশ্চেনগুলি নিতে পারি আপু, যদি আমি দেখছি একজন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, যদি। ভাই আমি কি বলবো? জি জি ভাইয়া, জি শিওর। ভাইয়া, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে। ধন্যবাদ আপু এবং শাকিব ভাই দুজনকেই। আমার মূলত হচ্ছে 5টা প্রশ্ন আসে আপনাদের কাছে। 5টা প্রশ্ন। আমি মূলত এখন কাজ করছি প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে একটা ই কমার্স কোম্পানিতে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখান থেকে হচ্ছে আমি প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে বর্তমানে আছি। এর আগে আমি কাজ করেছিলাম হচ্ছে সেলসে। সেলস থেকে আমি ই কমার্সের সেলস থেকে প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছি। কিন্তু এই ট্রানজিশনের যে এই পার্টটা, এইখানটাতে দেখা গেছে কি আমি নিজে থেকে কিছু জিনিস শিখেছি এবং শেখার পরে হচ্ছে এই পজিশনে আসা। যে কারণে হচ্ছে সিনিয়র পিএম থেকে যে একটা শেখার বিষয় থাকে, ওই বিষয়গুলো আমি মিস করেছি কোনোভাবে, যেহেতু আমার কোনো সিনিয়র ছিলেন না। তো এই সিনিয়র পিএম এর যে ডিরেকশন ছাড়া নিজেকে রেডি করার জন্য কোনো অপশন আছে কিনা, সেটা যদি আমাকে একটু বলতেন। একটা তো আছে আপনাদের কোর্স, সে ছাড়া সেগুলো ছাড়া আর কোনো অপশন আছে কিনা যেখান থেকে ফ্রি রিসোর্স হিসেবে মানুষ আর্টিকেল বা অন্য কিছু পড়ে নিজেকে গ্রো আপ করতে পারে কিনা।
এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করতে গিয়ে ম্যাক্সিমাম টাইমই আমাকে দেখতে হচ্ছে যে আমি প্রবলেম সলভ নিয়ে বেশি সময় দেখতে হচ্ছে। মানে অপারেশনাল কোনো একটা সমস্যা হচ্ছে কোনো সফটওয়্যারের, ওইটার অপারেশনাল ফিক্স করতে গিয়ে দেখা গেছে আমার ম্যাক্সিমাম টাইমটা ওই জায়গাতেই যাচ্ছে, যেখানে আমি নতুন ফিচার নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে ওইভাবে টাইম পাচ্ছি না। এখন এটা কি পিএম এর কাজ, নাকি শুধুমাত্র প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবেই অ্যাজ এ জুনিয়র এটা কাজ করা লাগতেছে, এটা আমার ঠিক জানা নেই। যেহেতু আমি ওই শিফটিং হয়ে আসছি, তো ওই জায়গাতে প্রপার যে জব ডেসক্রিপশনের যে একটা ব্যাপার, এটা কিন্তু ওইভাবে পাওয়া হয় না আমার। আরেকটা বিষয় হচ্ছে আমি আমার ইউজার যারা আছেন, যেমন ধরেন আমি একটা ই কমার্স ইন্ডাস্ট্রিতে আছি, এইখানে আমার কল সেন্টারের যে প্রবলেম গুলা থাকে, ওই প্রবলেম গুলো আমি একটা সিস্টেমের মাধ্যমে সলিউশন। তো এই সলিউশন দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে আমার যে ইউজার আছে তাদের পেইন যে প্রবলেম গুলা থাকে, এইগুলো আমি যে ওয়েতে সলভ করতেছি, ওইগুলো আমার ডেভেলপাররা ঠিক ওইভাবে হ্যাপি পাথ হিসেবে নিচ্ছে না। তারা এটাকে অন্যভাবে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে, যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে এটা হচ্ছে একটু সহজ। তো ভাইয়া, এখন সরি একটু ইন্টারাপ্ট করলাম, আপনি 3 নাম্বার কোশ্চেনটা যদি আমাকে এক লাইন আরেকবার একটু রিপিট করে বলতেন। 3 নম্বরের বিষয়টা হচ্ছে আমি এখন প্রোগ্রাম প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে কাজ করছি। তো এইখানে কাজ করার ক্ষেত্রে আমি নতুন যে পেইন পয়েন্ট গুলা পাচ্ছি আমার কাস্টমারদের জন্য, ওই পেইন পয়েন্টে আমি যেভাবে টাইম দিতে যাচ্ছি ওইভাবে টাইম দিতে পারছি না। কারণ কি হচ্ছে আমার আপনার প্রবলেম সলভিং এ টাইম দিতে হচ্ছে, যেটা হচ্ছে অপারেশনাল প্রবলেম। এখন প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে আমার কি অপারেশনাল প্রবলেম গুলোতে বেশি সময় দেওয়া উচিত, নাকি আমি ফিচার অ্যানালিস্ট হিসেবে এই জায়গাতে কাজ করা উচিত? যেমন ওইখানে আমার একটা, আপনি একটা পয়েন্ট দেখিয়েছিলেন যে আমার আসলে নতুন কি ফিচার আমি আনবো, তার জন্য আমার টাইম শিডিউলটা কিভাবে হবে না হবে, এগুলোতে আমার বেশি সময় দেওয়া উচিত। আর ডেভেলপারদের ক্ষেত্রে বিষয় যেটা হচ্ছে যে তারা এই বিষয়টা এমন ভাবে নেয় যে ধরেন আমি এটা চাচ্ছিলাম যে ড্রপ ডাউনটা এইভাবে না এসে ড্রয়ার আকারে আসলো, ওই ক্ষেত্রে আমার ইউজারের জন্য সুবিধা পাবে। কিন্তু বিষয়টা এমন ভাবে ওনাদের কাছে রিপ্রেজেন্ট হয় যে এটা আসলে এইভাবে না দিয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। তো একজন নতুন যারা কাজ করবে এই প্রোডাক্ট অ্যানালিস্ট বা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে, তাদের জন্য এই স্ট্যান্ডার্ডটা আসলে কিভাবে মেনটেন করা হয়? মানে আমি তো নতুন ইন্ডাস্ট্রিতে এসেই বলতে পারবো না এটাই স্ট্যান্ডার্ড, বা আমাকে কেউ যদি বলে এটা স্ট্যান্ডার্ড, তখন আমি একটা হুক পয়েন্ট ধরে তাদের সাথে আগাতে পারবো যে হ্যাঁ না ভাই, এটা স্ট্যান্ডার্ড, আপনি আমাকে স্ট্যান্ডার্ড যেটা দেখাচ্ছেন এটা আসলে ইউজারের জন্য সহজ হবে না, ওটা হয়তো বা বিল্ডিং এর জন্য স্ট্যান্ডার্ড হইতে পারে। তো এইসব বিষয়গুলো আসলে কিভাবে একজন পিএম হিসেবে হ্যান্ডেল করতে হবে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা ভাই, আপনার কোশ্চেন গুলি খুবই ইন্টারেস্টিং এবং রিয়েল লাইফ সেন্ট্রিক, এই জন্য খুবই এই জন্য খুবই ইন্টারেস্টিং। সো আমি একটা একটা করে অ্যান্সার দিই আপনার কোশ্চেনগুলি। আপনি ফার্স্ট কোশ্চেনটা করেছিলেন যে আপনি যেহেতু সেলস থেকে এই প্রোডাক্ট অ্যানালিস্টের রোলে এসেছেন, এই জন্য আপনি ইন সাম কেসেস সিনিয়র পিএম অথবা পিএম এর ইমিডিয়েট সিনিয়র থেকে যে হেল্পটা পাওয়ার কথা বা যে লার্নিংগুলি হওয়ার কথা সেটা আপনি আপনার ক্ষেত্রে পাননি, রাইট? সো আমার মতে ভাইয়া, যে নট নেসেসারিলি আপনার কিন্তু সিনিয়র পিএম অথবা পিএমই আপনাকে হেল্প করবে। লেটস সে আমরা এজিউম করে নিই যে আপনার কোম্পানিতে একটা সিনিয়র পিএম আছে যে আপনাকে হেল্প করতো, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্সটাই এরকম যে আপনাকে হেল্প করে না। আপনি ব্যাপারটা এভাবে ধরেন, হ্যাঁ, এক্সাম্পল হিসেবে। তখন কিন্তু আপনার নিজে থেকে শিক্ষাটা নিতে হতো বা নিজে থেকে এই নলেজটা নিতে হতো। আপনি যেহেতু একটা ই কমার্স প্ল্যাটফর্মে আছেন, আমি আপনাকে স্ট্রংলি সাজেস্ট করব যে ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড ই কমার্স প্ল্যাটফর্মগুলি নিয়ে পড়াশোনা করেন। তারা কিভাবে নিজেদেরকে একটা কি বলবো বিগ ব্রেক এসেছে, ধরেন কথা কথা অ্যামাজন হতে পারে এটা, বা বাংলাদেশের দারাজও হতে পারে, ইনফ্যাক্ট আপনার ফ্লিপকার্টও হতে পারে ইন্ডিয়াতে। সো আপনার ক্যাপাসিটির মধ্যে যেই ই কমার্সটাকে আপনি ওয়ার্ল্ডের একটা বড় ই কমার্সকে যাকে আপনি স্ট্যান্ডার্ড হিসেবে নেবেন, তাকে নিয়ে পড়াশোনা করেন। আমি স্ট্রংলি সাজেস্ট করব কয়েকটা কেস স্টাডি করেন, যাতে আপনি যেই হেল্পটা আপনার ইমাজিনারি সিনিয়র পিএম করার কথা ছিল, যে আছে কিন্তু করে না, করতে চায় না, সেটা আপনি নিজেই নিজেকে হেল্প করতে পারবেন। অ্যান্ড আমি অ্যাট দ্য সেম টাইম সাজেস্ট করব যে আপনি আপনি তো বললেন যে কাজের মাধ্যমে আপনি কিছু স্কিল ডেভেলপ করেছেন। স্কিল ডেভেলপমেন্টের কোনো শেষ নেই ভাইয়া। সো আমি বলবো যে যেই স্কিলগুলি আপনি ডেভেলপ করেছেন এগুলি যদি আপনার ইউজ হয় ডে টু ডে লাইফে আপনার কাজে, খুবই ভালো।
যদি না হয় তাহলে যেগুলো ইউজ হয় বা যেসব কাজ আপনার ম্যানুয়াল, এগুলি কিভাবে অটোমেট করা যায় এগুলি নিয়ে একটু চিন্তা করেন, এখানে একটু টাইম ফোকাস করেন, যাতে আপনি আপনার যে লিডার আছে তাদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারেন। কথার কথা, আপনি একটা নতুন অটোমেশন করে কোনো, যেহেতু আপনি প্রোডাক্ট অ্যানালিস্ট, আপনি কোনো ডেটা ভিজুয়ালাইজেশন ইজিলি করে ফেললেন, যেটা আপনার প্রতিদিন করতে 5 ঘন্টা লাগতো, ফর সাম রিজন এটা করতে এখন 1 ঘন্টা লাগে। এই লুপহোলগুলি বের করার ট্রাই করেন আপনি। আপনি নাম্বার 2-তে বললেন যে আপনার অপারেশনসের কাজে বেশি এঙ্গেজ থাকতে হয়। এটাই কি, এটাই কি একটা অ্যাকচুয়াল প্রোডাক্ট ম্যানেজার অথবা প্রোডাক্ট অ্যানালিস্টের কাজ হওয়ার কথা নাকি না, এটা আপনি জানতে চেয়েছিলেন। আপনার মাঝে মাঝে কাস্টমার পেইন পয়েন্ট নিয়ে পড়ে থাকতে হয় রাদার দ্যান ফিচার ডেভেলপমেন্ট। আমার মতে ভাইয়া, কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে যদি পড়ে থাকতে হয়, এটা অপারেশনের কাজ হইলেও এটা খুবই একটা আম, কিভাবে বলবো, এটা খুব একটা ইন্টারেস্টিং কাজ, and এই কাজে এঙ্গেজ থাকা ভালো। কিরকম, আমরা যারা ব্যাক অফিসে কাজ করি আমরা কিন্তু কাস্টমারকে ফেস করতে পারি না, আনলেস কোনো রিসার্চ হচ্ছে, আনলেস কোনো কাস্টমার সাথে ওয়ান টু ওয়ান সেশন হচ্ছে, আমরা কিন্তু কাস্টমারকে ফেস করতে পারি না। সো আপনি যদি কাস্টমারের এই কমপ্লেনগুলি পান অথবা কাস্টমারকে ডিল করার এই সুযোগটা পান, আই থিঙ্ক আপনার ফিচার ডেভেলপমেন্টে এটা খুবই ইম্প্যাক্ট ফেলবে। ধরেন কথার কথা, আমি যদি একটা এক্সাম্পল দিই, নগদের বিল পেমেন্ট ধরেন, যেটা আমি এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম, যে বিল পেমেন্ট ধরেন আমার এখন বর্তমান প্রসেসে প্রেস করে বসে থাকতে হয়, দেন একটা সার্কেল যায়, বিল পেমেন্টটা হয়ে যায়। বাট মার্কেটে হয়তো কাস্টমাররা এরকম ধরে বসে থাকতে চায় না, তারা হয়তো ডিরেক্ট পিন দিয়ে বিল পেমেন্ট করে ফেলতে চায়। দিস ইজ আ ফিডব্যাক ফ্রম কাস্টমার, যেটা আমি কাস্টমারকে ফেস করলে পাবো। সো আমার মতে এটা যদি আপনি অপারেশন কাজ হিসেবেও ট্যাগলাইন দিয়ে থাকেন, দিস ইজ আ অপরচুনিটি ফর ইউ, নট আ ট্রাবল শুটিং থিং, যেটার কারণে আপনার ফিচারে কাজ করা হচ্ছে না। অ্যান্ড লাস্টলি, আপনি যে এক্সাম্পলটা দিলেন, ধরেন আপনি প্রোডাক্ট অ্যানালিস্ট হিসেবে বললেন যে ড্রপ ডাউনটাও এভাবে না করে এটা বক্স আকারে দিলে ভালো, অথবা স্ট্যান্ডার্ড কোনটা, এটা কি স্ট্যান্ডার্ড নাকি আপনি যেটা বলবেন সেটাই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আমার মতে ভাইয়া, আপনি যে, লেটস সে ইউর রাইট, লেটস সে ড্রপ ডাউন না হয় এটা যদি বক্স আকারে হতো ভালো হতো, বাট আপনি এক্সাম্পল নিয়ে যান। এই যে আপনি যদি, আমি শুরুতে যেটা বললাম, আপনি যদি বড় বড় কোম্পানির কেস স্টাডিগুলি পড়েন, আপনি এই এক্সাম্পলটাই আপনার ব্যাকআপ ডেটা হিসেবে ইউজ করতে পারবেন, যে ভাইয়া অ্যামাজনে এই কাজটা করছে, এটা করার পরে ওদের এটা এটা হয়েছে, আমরা ট্রাই আউট করে দেখি। এতক্ষণ কিন্তু ছিল যে আপনি আম, ইভান ইভান ভাই হিসেবে আমি বলছি যে এইটা ড্রপ ডাউন না করে বক্স করতে হবে। বাট এখন ইভান ভাই বলতেছে যে অ্যামাজন এটা করছে, অ্যামাজন করার পরে এই কাজ হয়েছে, এই বেনিফিট হয়েছে ওদের। সো ইভান ইভান ভাই বলতেছে যে অ্যামাজন যেহেতু করে এটা বেনিফিট হয়েছে, আমরাও বেনিফিটেড হইতে পারি। সো আপনার কিন্তু পুরো টোনটাই চেঞ্জ হয়ে গেল, তাদের কাছে আপনার প্রেজেন্টেশনটাই চেঞ্জ হয়ে গেল, বিকজ আপনার কেস স্টাডির নলেজটা আছে, আপনার সাথে এক্সাম্পলটা আছে। সো আই থিঙ্ক আপনি এগুলি ট্রাই আউট করে দেখেন, ইনশাল্লাহ আপনি যে প্রবলেমগুলি বলছেন এগুলিতে ওভারকাম করতে আপনার জন্য ইজিয়ার হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, ফ্রি যেসব কন্টেন্ট আছে এগুলিতে পড়াশোনা করলে ভাই লার্নিং স্কোপের শেষ নেই। সো আমি এনকারেজ করবো আপনাকে যে লিঙ্কডইন অথবা অন্যান্য মিডিয়ামে যেসব ফ্রি কন্টেন্ট আছে এগুলি বা আর্টিকেল আছে, এগুলি নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। আই থিঙ্ক আপনার থ্যাংক ইউ কোশ্চেন। সাকিব ভাই, আসলে বেশ ভালো একটা ডিসকাশন হলো আপনার সাথে। ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে বেশ ভালো কিছুই শেখা যায়, আজকের দিনটাও সেরকমই ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আই থিঙ্ক আমরা পরের কোশ্চেনটায় চলে হ্যাঁ, যেতে আমার পারি। কোশ্চেন ছিল আর কি। আচ্ছা জি জি ভাই, হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া, আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, কেউ যদি ফাইন্যান্সের জব ছেড়ে প্রোডাক্ট ম্যানেজমেন্ট সেক্টরে আসতে চায় কেউ, তো সেই ক্ষেত্রে মানে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে এই প্রোডাক্ট ম্যানেজারের কোন ক্যাটাগরিটা আমার জন্য আর কি সুইটেবল হবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার হার্ড এবং সফট স্কিলের হিসেবে মানে কিভাবে একজন জুনিয়র এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হতে পারবে। আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার জুনিয়র এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য ঠিক কত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর চতুর্থ প্রশ্নটা হচ্ছে আপনার কিভাবে আমি আমার একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারি বাংলাদেশের কনটেক্সটে যদি আমি বলি। আর সর্বশেষ হচ্ছে কিভাবে মানে কোন ধরনের জব আমি এক্সপেক্ট করতে পারি ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য। আচ্ছা ভাইয়া, একটু যদি কিছু মনে না করেন, আমাকে যদি বলতেন যে আপনি শুরুতে বলছিলেন যে ফাইন্যান্সের জব ছেড়ে যদি প্রোডাক্টে আসতে চান, আপনি কি আপনার ফাইন্যান্সের জবটা একটু ভেঙে বলবেন যে এটা কি ব্যাংকিং জব নাকি অ্যাকাউন্ট
সেক্টরে জব, এটা যদি একটু বলতেন আমাকে তাহলে বলতে ইজি। আহ, জি ভাইয়া, অ্যাকচুয়ালি আমার জবটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর কি। আচ্ছা, পারফেক্ট। ভাইয়া আমার মতে আপনি যেহেতু অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছেন, আপনি অলরেডি একটা অ্যাডভান্টেজে থাকবেন যে আপনার রেভিনিউ বুঝতে ইজি, আপনার জন্য পিএনএল বোঝা খুবই ইজি। আপনি এগুলি জানেন, অ্যান্ড এই ব্যাপারে আপনার আম, আপনাকে যদি 10 জনের মধ্যে ফেলে দেওয়া হয় আপনি একটু এগিয়ে থাকবেন। বাট আপনি পিছিয়ে থাকবেন যেখানে, সেটা হচ্ছে যে আপনার লেটস সে টুলস যেগুলি আমরা ইউজ করি, বা আমরা হার্ড স্কিল যেটা আপনি বললেন সেকেন্ড কোয়েশ্চেনে, এগুলিতে আপনি পিছিয়ে থাকবেন। কিন্তু আপনার জন্য খুশির খবর যে এগুলি শেখা ইজিয়ার, অ্যান্ড এগুলি শেখা খুবই দ্রুত গতিতে শেখা যায় আর কি। লেটস সে আপনি যদি ফাইন্যান্স থেকে কোনো প্রোডাক্টের লাইনে যেতে চান, আপনার জন্য পারফেক্ট হবে জেপিএম, অর্থাৎ জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার, যেটাকে কিছু কিছু কোম্পানিতে বলা হয়ে থাকে অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার। আমি আপনাকে যেটা সাজেস্ট করব, যেটা আমার স্লাইডেও বলা ছিল, আপনার কোনো একটা বা দুইটা কোম্পানির জব ডেসক্রিপশনকে স্ট্যান্ডার্ড হিসেবে নিতে হবে। আমি যদি এখনই লিঙ্কডইনে যাই, আমার বিশ্বাস যে বেশ কয়েকটা কোম্পানির আমি হচ্ছে যদি আমি লিঙ্কডইনে যে জবসের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে সার্চ করি, দেশে এবং দেশের বাইরে বেশ কিছু কোম্পানির জব ডেসক্রিপশনটা পেয়ে যাব। আমার জন্য আপনার সাজেশন হবে আপনি সেভাবে নিজেকে গুছিয়ে নেন, সেসব স্কিল নিজের মধ্যে নিয়ে আসেন, সেসব স্কিল আয়ত্ত করেন। তখন আপনি যখন একটা জবে অ্যাপ্লাই করবেন, আপনার নিজেকে সেল করার জন্য কিছু ব্যাকআপ গল্প থাকবে। যে আচ্ছা, আমি ইভেন তো আমি 2 বছর বা 3 বছর বা 1 বছর আমি হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসে জব করেছি, আমি কিন্তু প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্টটা বুঝি, আমি প্রোডাক্টের রোড ম্যাপ বুঝি, ব্যাকলগ কিভাবে মেনটেন করতে হয় এগুলি বুঝি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি কিভাবে প্রায়োরিটাইজ করতে হয় এগুলো আমি বুঝি। আপনি যখন এগুলি তাকে বলবেন, সে আপনাকে পাল্টা কোয়েশ্চেন করবে যে লেটস সে প্রায়োরিটাইজেশন মডেলগুলি কি কি। আপনি যেহেতু প্রায়োরিটাইজেশন মডেল জানেন, আপনি প্রায়োরিটাইজেশন মডেল তখন বুঝিয়ে বলতে পারবেন। আপনাকে ধরেন জিজ্ঞেস করলো যে জিরা, ট্রেলো বা মিক্স প্যানেল এগুলি ইউজ করতে জানেন কিনা, আপনি লেটসে বললেন জিরা বা ট্রেলো জানেন না, কিন্তু আপনি মিক্স প্যানেল জানেন, বা আপনি পাওয়ার বিআইতে রিপোর্টিং করতে জানেন। সো দিজ আর দ্য স্কিলস যেগুলি দিয়ে, দিজ আর দ্য হার্ড স্কিলস যেগুলি দিয়ে আপনি প্রোডাক্ট ম্যানেজারের রোলটাতে যেতে পারবেন। সফট স্কিলস এর মধ্যে আমি বলবো যে একটাই সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে পার্টনারশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ বিইং আ ব্রিজ বিটুইন অল দ্য টিমস। আপনার সব টিমের সাথে যে যে কথা বলার বা ওদেরকে কনভিন্স করার উইদাউট টেকিং এনি ড্যামেজ, এই জিনিসটা যদি আপনি পারেন তাহলে আপনি সফট স্কিলে একটু সবার থেকে এগিয়ে থাকতে পারবেন। আপনার থার্ড কোয়েশ্চেন সম্ভবত ছিল যে কয় বছরের এক্সপিরিয়েন্স দরকার জেপিএম বা জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার বা সিনিয়র প্রোডাক্ট ম্যানেজারের জন্য। ভাই আসলে হায়ারার্কিটা হচ্ছে কিরকম, যে জেপিএম হিসেবে আপনি জয়েন করবেন, যেটার জন্য মোস্টলি সব কোম্পানিতে এক্সপিরিয়েন্স লাগে না, অনেকে আপনার মতো রোল শিফট করার জন্য জেপিএম এ জয়েন করে। সো এটার জন্য ম্যান্ডেটরি না, আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখান থেকে 1.5 থেকে 2 বছর কিছু কিছু কোম্পানিতে যদি আপনি একদম ফ্রেশার হন, 3 বছর পরে আপনি প্রোডাক্ট ম্যানেজারে যেতে পারবেন। প্রোডাক্ট ম্যানেজার থেকে এরপর আপনি 5 বছরের মাথায়, লেটস সে 5 বছরের মাথায় আপনি সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার হতে পারবেন। সিনিয়র প্রোডাক্ট ম্যানেজারের পর তো গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, তারপর প্রিন্সিপাল প্রোডাক্ট ম্যানেজার, এসব রোল আপনি এক্সপেক্ট করতে পারেন। আপনার চতুর্থ কোশ্চেন মনে হয় পোর্টফোলিও নিয়ে ছিল, যে কিভাবে পোর্টফোলিও বিল্ড করবেন। তো আপনি যদি আমার স্লাইডটা দেখে থাকেন, সেখানে মেনশন করা ছিল যে পোর্টফোলিওর জন্য আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে দেওয়ার জন্য জিনিস হচ্ছে দ্য স্কিল সেট দ্যাট ইউ হ্যাভ। শুরুতে যেটা বললাম, আপনার জন্য স্কিল সেট হতে পারে দ্য নলেজ অন প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট রোডম্যাপ জানেন, লাইফ সাইকেল জানেন, প্রায়োরিটাইজেশন টেকনিক্স জানেন, ওয়্যার ফ্রেমিং জানেন। অথবা স্কিল সেটস লাইক জিরা, ট্রেলো, মিক্স প্যানেল, পাওয়ার বিআই, ফায়ারবেজ, এসকিউএল নলেজ আছে আপনার। এগুলি দিয়ে আপনি আপনার পোর্টফোলিওটা বিল্ড করতে পারবেন। বা আপনি যদি অলরেডি এক্সিস্টিং প্রোডাক্ট লাইনে থাকেন, তাহলে আপনার জন্য এটা আবার ডিফারেন্ট হতো। অ্যান্ড লাস্টলি, ভাইয়া লাস্ট কোশ্চেনটা যদি আরেকবার ভাই, রিপিট। আমার সর্বশেষ প্রশ্নটা ছিল আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে আমি কি ধরনের জব আর কি পাইতে পারি? আচ্ছা ভাইয়া, সরি, ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে প্রোডাক্ট ম্যানেজারের রোলটা একটু নিশ, সত্যি বলতে খুবই একটু নিশ, যে আপনার অল দ্য টাইমস আপনি হয়তো প্রোডাক্ট ম্যানেজমেন্টের লাইনে যেতে পারবেন না। ফ্রিল্যান্সিং এটা খুবই রেয়ার হতে পারে ইন সাম কেসেস। আমি যেটা বলবো যে আপনি ফ্রিল্যান্সিং এর থেকে লিঙ্কডইনে যে যদি রিমোট ওয়ার্কসে সার্চ করেন প্রোডাক্ট ম্যানেজমেন্টে, আপনি
ভাগে ভাগে দেশ ভাগে ভাগে আপনি শ জব পাবেন, এটা গ্যারান্টিড। কারণ মোস্ট অফ দ্য কান্ট্রিজ অ্যাব্রড তারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট ম্যানেজার, তারপর আপনার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের লোকজন এগুলি বাংলাদেশ থেকে হায়ার করে থাকে। সো আপনি রিমোট ওয়ার্ক অনেক পাবেন। এটা প্রোডাক্ট ম্যানেজার, ডিরেক্ট প্রোডাক্ট ম্যানেজারের রোলেই পাবেন। আপনি লিঙ্কডইনে যে খুঁজলে আপনি আশা করছি অনেক রোল পাবেন এই রিলেটেড। আশা করছি আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়েছি। আমার জি ভাই, আমার একটু এইটুকুই ছিল আমার। ছিল আর কি ভাই। হ্যাঁ ভাই, আমার একটু কোয়েশ্চেন ছিল আর কি। জি 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 ভাইয়া, শিওর শিওর শিওর। সেই বিষয়টা হচ্ছে মানে আমি হচ্ছে কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েট করছি। তো 2 বছর আমি হচ্ছে আপনার সফটওয়্যার কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে ছিলাম, মানে সেলস, সফটওয়্যার সেলস। তো এখন আমি মানে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের দিকে যেতে চাইতেছি, মানে একদম ফুল টেকনিক্যাল, যেটা আপনার সফটওয়্যার কোম্পানি বেসড। তো সেক্ষেত্রে আসলে আমার এখন কি মানে কি পদক্ষেপ নেওয়া উচিত, বা কি স্কিল, বা আমি কি 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 আমার মানে নলেজ গ্যাদার করলে বা কি করলে আমি রোলে এন্টার করতে পারবো। আর আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ভাই, মানে আমার এই যে এই এক্সপিরিয়েন্সটা 2 বছরের সফটওয়্যার কোম্পানিতে সেলসে, এটা কি কোনো ভ্যালু অ্যাড করবে কিনা? আচ্ছা ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন, সফটওয়্যার কোম্পানিটা কি কি টাইপের সফটওয়্যার, এটা যদি আমাকে একটু বলতেন। এটা কি কোনো সার্ভিস নাকি প্রোডাক্ট নাকি? ভাইয়া, সার্ভিস প্রোডাক্ট মানে অল ওভারঅল সবই আর কি, মোটামুটি সফটওয়্যার কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারফেক্ট পারফেক্ট। ভাইয়া আমি আপনাকে যেটা বলবো যে হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, আপনি টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের লাইনে যেতে চাচ্ছেন, বাট গিভেন ইওর এক্সপিরিয়েন্স, যেহেতু আপনি সফটওয়্যার কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্টে কাজ করেছেন, আপনার জন্য পারফেক্ট অ্যান্ড ইজিলি গ্র্যাবেবল পজিশন হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। বাট যেহেতু আপনার কোশ্চেনটা টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার নিয়ে, আমি ওই দিকে আমার কোশ্চেনটা একটু ফেস করে রাখবো। হ্যাঁ, ওই দিকে আমার অ্যান্সারটা একটু লিন করে রাখবো। টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের জন্য আমি ফার্স্টে আপনাকে বলবো, আপনি অনেক দূর এগিয়ে আছেন। কারণ জেনারেলি টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের রোলটা কি হয়, যে আপনার ইঞ্জিনিয়ারিং টিম বা ইউএক্স টিম বা আপনার সফটওয়্যার টিম যেই কথাবার্তাগুলি বলবে, সেটাকে বিজনেসের ভাষায় ট্রান্সলেট করে আপনার বিজনেস টিম বা আপনার ইউজার এক্সপিরিয়েন্স টিমকে বোঝানোই আপনার ওয়ান অফ দ্য টাস্ক হবে। হ্যাঁ, এন্ড যেখানে আপনি যেহেতু বিজনেস ডেভেলপমেন্ট একটা সফটওয়্যার ফার্মে ছিলেন, এখানে আপনি অলরেডি টিক মার্কড, আপনি এই স্কিলটা আপনার, আমার বিশ্বাস যে অলরেডি আছে আপনার। সেকেন্ডলি, আপনার এপিআই ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতে হতে পারে। এগেইন আই থিঙ্ক বিজনেস ডেভেলপমেন্টের যেহেতু সফটওয়্যার ফার্মে কাজ করেছেন, আপনি এপিআই ইন্টিগ্রেশনের বেসিক্স জানেন। বাট আপনার এখন এপিআই এর আপনি যদি এপিআই দেখে থাকেন কোনো, বা এপিআই ডকুমেন্ট দেখে থাকেন, আপনার এপিআই এর প্রত্যেকটা লাইনের কি বলবো, প্রত্যেকটা লাইনের ডেফিনেশনগুলি এখন আপনার বুঝতে হবে। আপনার পিআরডি লিখতে জানতে হবে, পিআরডি পড়ে আপনার বুঝতে জানতে হবে। প্রোডাক্ট রিভিউ ডকুমেন্ট আপনি পড়েছেন কিনা আমি জানি না, বাট আপনি যদি এই স্কিলটাও ডেভেলপ করতে পারেন, আপনি কিন্তু একটা সুইট স্পটে থাকবেন, যে আপনি প্রোডাক্ট ম্যানেজার না, কিন্তু আপনি প্রোডাক্ট ম্যানেজার স্কিলগুলি নিয়ে আপনি টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার। এগুলি ছাড়া আপনার তো কিছু কি বলবো কোর স্কিল লাগবে। আপনার এসকিউএল হলে আপনার জন্য খুবই ভালো। এছাড়া অ্যাট দ্য সেম টাইম প্রোডাক্ট ব্যাকলগ কিভাবে ম্যানেজ করতে হবে, এপিআই কিভাবে প্রপারলি ইন্টিগ্রেট করতে হবে, অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের কাজগুলি গুছিয়ে দেওয়ার দায়িত্ব থাকবে আপনার ভাইয়া। সো আমি যেটা বলবো যে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার শুনতে অনেকটা আপনার কোয়ালিটি টেস্টার অথবা সফটওয়্যার টেস্টারের মতো মনে হতে পারে, বাট এই রোলটা মোস্টলি একটা ট্রান্সলেটরের রোল বলতে পারেন। যে সে ট্রান্সলেট করে কিভাবে একটা টেকনিক্যাল গাই বা ডেভেলপমেন্ট টিম কিভাবে তার কথাগুলি বলছে, যেটা আমি আমার বিজনেস বা ইউজার ক্লায়েন্টকে এক্সপিরিয়েন্স বুঝাবো। টিমকে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারি। আচ্ছা ভাই, একটু যদি জব মার্কেট সম্পর্কে বলতেন, এটা মানে এখন। ভাইয়া, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি যতটুকু দেখেছি বাংলাদেশের টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের ফিল্ড মোস্টলি রিমোট জবসের ক্ষেত্রে খুবই অ্যাভেলেবেল আছে। বাংলাদেশে যেটা হয়, এটা প্রপার রিসোর্স স্কারসিটি বলতে পারেন, অথবা বলতে পারেন রিসোর্স যাতে মিনিমাইজ করা যায়, এজন্য প্রোডাক্ট ম্যানেজারে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের রোল করে থাকে। ইন সাম কেসেস গ্রোথ প্রোডাক্ট ম্যানেজাররা টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের রোল করে থাকে। আবার মাঝে মাঝে, যেমন কোম্পানির, আচ্ছা কোম্পানির নাম না নেই, কিছু কিছু কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজাররা টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের রোলটা করে থাকে। সো আপনার এই রোলে অ্যাপ্লাই করার সময় বা এই জবে ঢোকার সময় আপনার জব ডিসক্রিপশনটা পড়াটা খুবই জরুরি হবে। কিপিং দিস সাইড, আপনি যদি রিমোট জবসে, কি বলবো, অনেকেই দেখা যায় যে রিমোট জবসে একটু একটু
কি বলবো, খুশি থাকে না অথবা রিমোট জবস করতে চায় না, আপনি যদি রিমোট জবস করতে চান, ইন দ্যাট কেস আমি বলবো যে আপনার জন্য লিঙ্কডইন অথবা ইনডিড বা অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি প্রচুর জবস পাবেন টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের। অ্যান্ড আপনি যদি জেডি গুলি পড়েন, যে জব ডিসক্রিপশন গুলি পড়েন, আপনি বুঝতে পারবেন যে আপনার কি কি স্কিলস দরকার এন্ড কিভাবে আপনার নিজেকে স্কিলফুল করতে পারবেন আপনি। আচ্ছা, আচ্ছা। ভাইয়া মানে আমি যদি কোথাও কোর্স করি বাংলাদেশে টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজারের উপরে, তো সেক্ষেত্রে কি বাইরে রিমোট জব পাওয়ার আমার কোনো চান্স আছে কিনা? ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি। এইটা আমি যদি আপনাকে বলি, আমি আমার পরিচিতই কয়েকজন ফ্রেন্ডকে দেখেছি যারা বাংলাদেশি অ্যাট দ্য সেম টাইম দেশের বাইরে বিভিন্ন কোর্স করে বর্তমানে কারেন্টলি টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছে। সো দিস ইজ ভেরি মাচ পসিবল। অ্যান্ড যেটা আমি একটু আগের অ্যান্সারেই বললাম যে বর্তমানে বিদেশি বা অ্যাব্রোডের অনেক কোম্পানি বাংলাদেশ থেকে প্রোডাক্ট ম্যানেজার, এসকিউ ইঞ্জিনিয়ার, ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হায়ার করছে। সো দিস ইজ ভেরি মাচ পসিবল ইফ ইউর প্রপারলি স্কিলফুল অ্যান্ড আপনি যদি নিজেকে প্রপারলি প্রেজেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা থিঙ্ক পরের কোয়েশ্চেনে আমরা চলে যেতে পারি। ভাইয়া আসসালামু আলাইকুম। I have three questions. ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে কারেন্টলি কন্টেন্ট স্ট্র্যাটেজি এন্ড অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছি। সো আমি যদি এখন প্রোডাক্ট ম্যানেজমেন্টে শিফট করতে চাই তাহলে আমার কোন পার্টটা ফলো করতে হবে? ওয়ান। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমি কোর্স করলাম, কোর্স করার পর আমি প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে সবকিছু জানলাম, বাট পোর্টফোলিও ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো আমাকে তো একটা জব করা লাগবে, রাইট? সো উইথাউট জব আমি কি কি করতে পারলে, আর লিঙ্কডইন বাদে মানে পোর্টফোলিও রিলেটেড কি কি করতে পারলে ইট উইল হেল্প মি টু বিল্ড দ্য পোর্টফোলিও? টু। অ্যান্ড থার্ড হচ্ছে যে আমি যদি মাস্টার্স করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার কি ডিসিশনসটা নেওয়া বেটার হবে, লাইক কোন মানে প্যাথটা হবে সেটা যদি একটু বলতেন তাহলে। আচ্ছা ভাইয়া, আম, আপনি ফার্স্টে বলে যে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করছেন, আই এজিউম এটা মার্কেটিং রিলেটেড জব। জি। আচ্ছা, সো আপনি মার্কেটিং ফিল্ড থেকে আপনি হচ্ছে প্রোডাক্টের লাইনে আসতে যাচ্ছেন, আপনার জন্য এটা ইম্পসিবল বলে আমার মনে হয় না। কারণ কি, কারণ আপনি যেহেতু মার্কেটিং এর কাজটা জানেন, অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার ইন মেনি কেসেস আপনার জিটিএম প্ল্যানিং, আপনার কন্টেন্ট ডেভেলপমেন্ট, যে আপনার কন্টেন্ট ডেভেলপমেন্ট বলতে আপনার প্রোডাক্টের কন্টেন্টটা ডেভেলপিং ইন আ ওয়ে যেটা মার্কেটে রিপ্রেজেন্টেবল, এগুলি নিয়ে কাজ করতে হয়। সো ইন দ্যাট কেস আপনি কিন্তু মার্কেটে একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন আপনার কারেন্ট জব থেকে। সো এইটা আপনি ইউটিলাইজ করতে পারছেন আপনার আপনার ইয়ের ফিল্ডে, যখন একটা প্রোডাক্ট ম্যানেজারের পজিশন অ্যাপ্লাই করবেন আপনি এটা ইউটিলাইজ করতে পারছেন। অ্যাট দ্য সেম টাইম যে স্কিলগুলি আপনাকে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে বা জুনিয়র প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ট্যাগলাইনটা দিতে হেল্প করবে, ওই স্কিলগুলি আপনার দরকার। শুরুতে যদি সফট স্কিলের কথা বলি, একটু আগে একটা অ্যান্সারে বললাম যে আপনার পার্টনারশিপ ম্যানেজমেন্টে খুবই দক্ষ হতে হবে। আই এজিউম যেহেতু আপনি মার্কেটিংয়ে কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেন, সো দিস ইজ আ টিকমার্ক ফর ইউ। যদি আমি হার্ড স্কিলে যাই, আপনার এক্ষেত্রে আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে, বাট ইম্পসিবল কিছু না। ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম প্রপারলি যাতে আপনি এটা পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি এসকিউএল শিখতে পারেন। এসকিউএল শিখে আপনি যদি ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা ডেটা ভিজুয়ালাইজেশন লেটস আপনি পাওয়ার বিআই দিয়ে করলেন, আপনি কিন্তু মার্কেটে দুজন থেকে আগে সরি মার্কেটে দুজন থেকে আগিয়ে থাকতে পারবেন। সরি, একটা সেকেন্ড সময় নিচ্ছি। আপনি মার্কেটে দুজন থেকে এগিয়ে থাকতে পারবেন। সেকেন্ডলি আমি আপনাকে বলবো যে লেটস সে আপনি এই কোর্সটা করলেন ক্যারিয়ার পাথের, অথবা অন্য যে কোনো ফ্রি কোর্স করলেন প্রোডাক্ট ম্যানেজমেন্টের রিলেটেড, আপনি যেহেতু কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছেন, আপনি পিআরডি রিলেটেড কাজগুলি খুবই ইজিলি করতে পারবেন। সো আপনার ওই সাইডের কাজগুলি আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। ওই সাইড বলতে আমি কি বোঝাচ্ছি, যে আপনার রোড ম্যাপ প্ল্যানিং না করা লাগলেও আপনার যখন পিআরডিটা লিখে ফেলবেন সেটাকে কিভাবে ট্যাঞ্জিবল প্রোডাক্টে রূপান্তর করতে হবে সেই কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন, যেহেতু আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে কন্টেন্ট স্ট্র্যাটেজিতে। সো আপনি যখন লেটস সে এই কোর্সটা বা যে কোনো এবিসিডি কোর্স অন প্রোডাক্ট ম্যানেজমেন্ট করলেন, আপনি কোর্সটা করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার এই এক্সপিরিয়েন্সটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের কোন কোন ফিল্ডে ইউটিলাইজ করা যায়, যেটা আমি মাত্র বললাম পিআরডিতে আপনি ইউজ করতে পারবেন। নাম্বার টু হতে পারে আপনার প্রোডাক্ট ব্যাকলগ মেনটেনে আপনি ইউজ করতে পারবেন। আপনি আর কি থাকতে পারে, ও আপনি যেই প্রায়োরিটাইজেশন টেকনিক্স এগুলি আপনি ইজিলি করতে পারবেন। এগুলি দিজ আর নট রকেট সায়েন্স, যেহেতু এগুলি আপনার একটা ছোট্ট দুই তিনটা ছোট কোর্স করলে আপনি এই নলেজটা পেয়ে যাচ্ছেন, এটাতে আপনি ইজিলি প্রোডাক্ট ম্যানেজমেন্টের লাইনে ঢুকে যেতে পারবেন।
এখন আপনি যদি পোর্টফোলিও ডেভেলপমেন্ট করতে যান বা পোর্টফোলিও বিল্ড করতে যান, আমি বলবো শুরু করতে কেস স্টাডি দিয়ে। আপনি যত বেশি কেস স্টাডি সলভ করবেন আপনার রেজুমিটা তত ভারী হবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি এটা অনেকেই করে না বাংলাদেশে, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা অনেক দেখা যায়। অনেকেরই নিজের একটা ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটে আপনি কি কি কাজ করেছেন এগুলি শোকেস করে। সো আপনি ওইখানে আপনার কেস স্টাডিগুলি যে সলভ করে আপনি কি কি নলেজ গ্যাদার করেছেন বা আপনি কি কি রিপোর্টিং প্যানেল ক্রিয়েট করেছেন পাওয়ার বিআই বা এসকিউএল এর মাধ্যমে, এগুলি আপনি শোকেস করে আপনার পোর্টফোলিও বিল্ড করতে পারেন, যেহেতু আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্টে কোনো প্রায়র এক্সপিরিয়েন্স নেই। অ্যান্ড নাম্বার 3, আপনি মাস্টার্স যে করবেন, আসলে মাস্টার্সের ব্যাপারটা একটু ভেগ অ্যান্সার দিব আমি, টু বি ভেরি অনেস্ট। কারণ আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের জবে যাওয়ার পর আপনি 2 থেকে 3 বছর পরে রিয়েলাইজেশনটা আসবে যে আপনি প্রোডাক্ট ম্যানেজমেন্টের কোন লাইনে থাকতে চাচ্ছেন। কোন লাইন বলতে আপনি কি অ্যানালিস্ট বা অ্যানালিটিক্যাল কাজ করে আপনি বেশি মজা পাচ্ছেন, নাকি আপনি ডেভেলপমেন্টে বেশি মজা পাচ্ছেন, নাকি আপনি পিচ অথবা সেলস, প্রোডাক্ট সেলসের সাইডটাতে কাজ করে মজা পাচ্ছেন। আপনি দেখবেন একটা কোম্পানিতে কিন্তু 3-4টা প্রোডাক্ট ম্যানেজার থাকে, অ্যান্ড তাদেরকে এই কাজগুলি ভাগ করে দেওয়া হয়। সো আপনি যখন আপনার ইন্টারেস্টটা বুঝে যাবেন তখন আপনার জন্য মাস্টার্সের সিলেকশনটা করতে মাচ ইজিয়ার হবে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কোনো কোশ্চেন থাকে আই থিঙ্ক আমরা কোশ্চেন নিতে পারি। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে, একটা প্রশ্ন ছিল যে আমি পোর্টফোলিও করার জন্য কোন কোন জায়গা থেকে রিসোর্স কালেক্ট করতে পারি? আমার যদি পোর্টফোলিও করার ইচ্ছা হয় নিজের জন্য, আমি কোর্স করলাম, ঠিক আছে, তারপর হচ্ছে কিন্তু আমি তো কোনো জায়গায় জয়েন করি, তাহলে আমি কিভাবে আমার পোর্টফোলিওর জন্য রিসোর্স কালেক্ট করবো? বা আমি কি কারোর সাথে কোল্যাব করতে পারবো কিনা, যার সাথে মাধ্যমে যে তার একটা প্রোডাক্ট আছে তাকে আমি কোনো ইনপুট দিলাম বা তার প্রোডাক্ট নিয়ে স্টাডি করলাম, সেই ক্ষেত্রে রিসোর্স গুলো আমরা কোথা থেকে কালেক্ট করতে পারি? আচ্ছা, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন ভাই, অ্যান্ড খুবই অন পয়েন্ট কোশ্চেন, প্রিসাইজ। কারণ হচ্ছে আমি এই জিনিসটা আমার প্ল্যানে ছিল যে স্লাইডের সময় ডিটেলসে ডিসকাস করব, বাট যেহেতু মিস হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ ভাই এই কোশ্চেনটা তোলার জন্য। আহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কমিউনিটি আছে ভাইয়া। যেমন লিঙ্কডইনে যদি বলি, লিঙ্কডইনে আপনি দেখবেন যে আম, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট যদি আমি বলি প্রোডাক্ট স্কুল নামে একটা কমিউনিটি থাকতে পারে, যেখানে তারা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ম্যানেজাররা তাদের স্কিল নিয়ে ডিসকাস করে, স্কিল বা কি কি ফিচার তারা ডেভেলপ করেছে এগুলো নিয়ে ডিসকাস করে। তারপর আপনার প্রোডাক্ট পালস আছে, আপনি এগুলি গুগল করলে পাবেন, বা আপনি যদি সিম্পলি গুগল করেন যে প্রোডাক্ট রিলেটেড কমিউনিটিজ ইন বাংলাদেশ বা ইন এবিসিডি দেশ, আপনাকে এই ফ্রি কন্টেন্টগুলি দিবে। তারপর মাইন্ড দ্য প্রোডাক্ট, এটা আমার ওয়ান অফ দ্য কি বলবো খুবই পছন্দের একটা জায়গা, যেখান থেকে আমি আমার রিসোর্সগুলি কালেক্ট করি। মাইন্ড দ্য প্রোডাক্ট, তারপর প্রোডাক্ট স্কুল, মাইন্ড দ্য প্রোডাক্ট। তারপর যে বইটার কথা বললাম ইন্সপায়ার্ড বইটা, এই বই থেকেও আপনি হচ্ছে বিভিন্ন নলেজ নিতে পারবেন and বিভিন্ন রিয়েল লাইফ কেস স্টাডির এক্সাম্পলগুলি পাবেন, যেগুলি নিয়ে আপনি স্টাডি করতে পারবেন। অ্যান্ড ব্যাপারটা কি, আপনি যখন 2-একটা আর্টিকেল পড়বেন, ধরলেন কথার কথা আপনি মিস্টার এ একটা আর্টিকেল লিখলো, তার একটা আরেকটা এক্সাম্পল দিই, যে মিস্টার এ ইনস্টাগ্রামের স্টোরি নিয়ে একটা আর্টিকেল লিখলো, যে সেই ইনস্টাগ্রাম স্টোরির এই প্রোডাক্ট টিমটাতে ছিল। সো ওর আর্টিকেলে দেখবেন যে আপনি মিস্টার এ যেসব কথা লিখেছে আপনার কিছু নলেজের গ্যাপ থেকে যাচ্ছে, অর্থাৎ আপনি আরেকটু জানতে চাচ্ছেন। সো আপনি যখন এটা নিয়ে আরেকটু সার্চ করবেন গুগলে বা লিঙ্কডইনে বা অন্যান্য প্ল্যাটফর্মে, ডিসকর্ডে আপনার কমিউনিটি আছে, যখন আপনি সার্চ করবেন দেখবেন যে আপনি আরো এক্সাম্পল পাচ্ছেন, রিলেভেন্ট সাজেশন গুগল থেকে আপনাকে দিবে। অ্যান্ড লাস্টলি ভাইয়া, খুবই সিম্পল, আপনি যদি সেম জিনিসটা আমাকে যে কোশ্চেনটা বললেন এটা চ্যাট জিপিটি কে করেন, আপনাকে ইনস্ট্যান্ট 4-5টা এক্সাম্পল সহ দিয়ে দিবে যে কোথায় কি টাইপের আপনি আপনি রিসোর্স পাবেন বা কেস স্টাডি পাবেন বা পোর্টফোলিও বিল্ড করার জন্য আপনি কিভাবে নিজেকে ইউটিলাইজ করতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনি যদি চ্যাট জিপিটির প্রম্পটটা প্রপারলি দিতে পারেন, দিস ইজ আ ভেরি গুড টুল দ্যাট ইউ ক্যান ইউজ ফর ইয়োর সেলফ, নট সামথিং দ্যাট ইজ এগেনস্ট ইউ। আই থিঙ্ক অ্যান্সারটা পেয়েছেন, যদি না পান আমি আর একটু এলাবোরেট করতে পারবো চাইলে। থ্যাংক ইউ ভাইয়া, আমি মানে অ্যান্সারটা পেয়েছি। আর আমি মানে আমি আরেকটু যেটা জানার কথা চাচ্ছিলাম যে আমি আমার পোর্টফোলিওটা যে প্রেজেন্ট করব, মানে সেটাকে আমি কোন ফর্মে প্রেজেন্ট করব? সেটাকে আমি কোনো ইলাস্ট্রেশন করে
তাকে আমি মানে আমার আমার নিজের জন্য অ্যাজ এ ফ্রেশার হিসেবে কোনো ইলাস্ট্রেশন করে এটা কি করব, বা আমি কোনো সার্ভিসের আইডিয়েশন করলাম, সেই জিনিসটা আমি তাকে কিভাবে প্রেজেন্ট করব যে আমি একটা সার্ভিসের মানে একটা সার্ভিস এ আছে, তা আমি এটাকে আরো বেটার ওয়েতে প্ল্যান করছি, তো আমি সেই স্ট্রাকচারটা আমি কিভাবে দেখাবো? আচ্ছা ভাইয়া, এইটা হচ্ছে বেসিকলি একটু সাবজেক্টিভ। কিরকম, যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার হতেন সেক্ষেত্রে আপনি মনে করেন এটা ফিজিক্যালি দেখাতে পারতেন, অথবা আপনি ডিজিটালি দেখাতে পারতেন। বাট আমরা যারা প্রোডাক্টের লাইনে আছি, আমাদের পোর্টফোলিও দেখানোর ওয়ে দুইটাই ভাইয়া বেসিকলি। একটা হচ্ছে দ্য ওয়ে ইউ সেল ইউর সেলফ ইন অ্যান ইন্টারভিউ, অর্থাৎ আপনি যদি ইন্টারভিউর কলটা পান, সেক্ষেত্রে অ্যাজ আ ফ্রেশার কিন্তু ভাইয়া, যদি আপনি ইন্টারভিউর কলটা পান, ইউ হ্যাভ টু টক ইন আ ওয়ে যাতে তারা বুঝে যে ভাই আমি এই ফিল্ডে নাই, এই ফিল্ডে আসি নাই, বাট আমি পড়াশোনা করেছি। কিভাবে, আপনি যখন আপনাকে যখন কোয়েশ্চেন করা হবে, আমি স্লাইডে লিখেছিলাম যে আপনাকে যখন কোয়েশ্চেন করা হবে আপনার টু দ্য পয়েন্ট অ্যান্সার করবেন ইন আ ওয়ে যাতে আপনি আপনার নলেজটা প্রকাশ করতে পারেন। যে লেটস আপনি এসকিউএল এর নলেজ আছে, এসকিউএল দিয়ে আপনি পাওয়ার বিআইতে কিছু হচ্ছে রিপোর্টিং প্যানেল তৈরি করেছেন। সো আপনার এটা বলার সময় এভাবেই বলতে হবে যে আমি যদি এই কোম্পানিতে জয়েন করি, জয়েন করে আমার প্ল্যান আছে এই কোম্পানির এই প্রোডাক্টের গ্রোথ ম্যাট্রিক্সগুলি নিয়ে কাজ করার। আমি জানি না আপনারা কি গ্রোথ ম্যাট্রিক্স নিয়ে কাজ করেন, কিন্তু এখানে এই যে আমি এসকিউএল দিয়ে পাওয়ার বিআই এই টুলস ইউজ করে আমি হচ্ছে এই গ্রোথ ম্যাট্রিক্স করতে চাই। আমি যদি একটা লেটসে দারাজের এক্সাম্পল দিই, লেটস আপনি দারাজের প্রোডাক্ট ম্যানেজারের রোলের জন্য অ্যাপ্লাই করলেন, আপনি বলবেন যে দারাজের 1111-এর ক্যাম্পেইনে আপনারা কি প্রোডাক্টের জন্য ম্যাট্রিক্স ইউজ করেন আমি জানি না, বা ক্যাম্পেইনের জন্য কি ম্যাট্রিক্স ইউজ করেন আমি জানি না। বাট আমি যদি এখানে হতাম, আমি এই জিনিসগুলো দেখতাম। কিরকম জিনিস দেখতে পারি? আমি হলে কি দেখতাম? আমি হলে দেখতাম যে লেটস আমার পাওয়ার বিআই ড্যাশবোর্ডটার মধ্যে থাকবে এই 1111-এ যারা পার্টিসিপেট করেছে তারা কি 2023 সালের 1111-এ পার্টিসিপেট করেছিল নাকি, কতজন রিকারেন্ট ইউজার আছে, কতজন গত মাসে অর্থাৎ 1111 নভেম্বরে চলে, কতজন অক্টোবরে ইউজ করে, এবং 1111 নভেম্বরে দারাজ ইউজ করে, কতজন আমার অ্যাপে এসে প্রোডাক্টটা কার্টে অ্যাড করে পে করেনি। আমি এগুলোও দেখতে চাই যাতে ক্যাম্পেইনটা শেষ হয়ে যাওয়ার পর আমি ওকে রিমাইন্ডার দিতে পারি যে ভাই তুমি এখন হচ্ছে পেমেন্টটা করে প্রোডাক্টটা কিনো। অর্থাৎ অথবা আমি বলতে পারি যে যারা কার্টে অ্যাড করে পে করে নেয় ওদেরকে আমি একটা ক্যাশব্যাক অফার দিতে চাই। সো দিজ আর দ্য সাজেশনস ইউ ক্যান গিভ যদি আপনি দারাজের একটা প্রোডাক্ট ম্যানেজারের ইয়েতে যান, ইন্টারভিউতে যান। এইসব নলেজ কিন্তু আপনার তখনই আসবেন যদি আপনি কেস স্টাডি নিয়ে পড়াশোনা করেন, আপনি যদি এসব কমিউনিটিতে জয়েন করেন, তাদের প্রবলেমগুলি শুনেন, তারা কিভাবে প্রবলেমগুলি সলভ করেছে, এগুলি নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন তখনই আপনি হচ্ছে পোর্টফোলিও ফিজিক্যালি না থাকার পরেও নিজেকে সেল করে আসতে পারবেন ইন্টারভিউতে যে। আই থিঙ্ক। থ্যাংক ইউ ভাইয়া, আমি আমি এটাই জানতে চাচ্ছিলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাই, আজকের ক্লাসটা কি রেকর্ড পাবো? এই কোয়েশ্চেন অ্যান্সার একটু আমি দিই। আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়েছি, আপনারা ফর্মটা ফিল আপ করলে আপনারা আমাদের আজকের ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ফর্মটা কোথায় পাবো? ভাইয়া আমি আপনাকে মাত্রই দিয়েছি, আপনি একটু চ্যাট বক্সটা চেক করেন। আই থিঙ্ক আমরা যদি আরো কোশ্চেন থাকে নিতে পারি, কোশ্চেন না থাকলে। পার্টিসিপেন্টস আমরা আর কয়েকটা কোয়েশ্চেন্সই নিব, সো কাইন্ডলি আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো করে ফেলবেন। মোস্ট প্রবাবলি আমাদের পার্টিসিপেন্টস আর কোনো কোয়েশ্চেন নেই, তো কোনো কোয়েশ্চেন না থাকলে আই থিংক আমাদের আজকের ওয়েবিনার এতটুকু পর্যন্তই। আমি যদি একটু বলি, আমাদের ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাথ এটা হচ্ছে 6,000 টাকায় সেল হচ্ছে, এবং তাছাড়াও আপনারা কুপন কোড পাবেন, এবং আমাদের ইভেন শাকিক ভাইয়ার নিজস্ব একটা কুপন কোডও আছে, শাকিক 30। আপনারা যদি ওটা ইউজ করেন তাহলে আপনারা ডেফিনেটলি আমাদের আরো মানে আমাদের কারেন্ট প্রাইসের উপর আরো 30%-এর মতো ডিসকাউন্ট পাবেন। এবং তাছাড়া লাইভ ক্লাসেস, তারপর সাপোর্ট সেশন, এই সবকিছু তো পাবেনই। এবং আপনাদেরকে আমি কোর্সের ডিটেলসটা দিয়ে দিয়েছি, সো প্লিজ কিপ এন আই আউট ফর দ্যাট, আপনারা ওটাও চেক করবেন। এবং আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্মও দেওয়া হয়েছে,
ওটাও ফিল আপ করবেন। তো আজকের জন্য এতটুকুই। আর কোনো কোয়েশ্চেন না থাকলে ভাইয়া, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর টুডে। আই থিঙ্ক যেহেতু আর কোনো কোয়েশ্চেন নেই, আমরা এন্ড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। এত রাতে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করছি সবাই ডেজিগনেটেড বা ডিজায়ার্ড অ্যান্সারগুলি পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ অল অফ আর পার্টিসিপেন্ট, অ্যান্ড স্পেশাল থ্যাংক টু শাকিব ভাইয়া, যিনি এরকম বিজি স্কেজুলের মধ্যে আমাদের জন্য মূল্যবান সময় দিয়ে তো ইনসাইটফুল একটা সেশন প্রেজেন্ট করেছেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।